Hello everyone, welcome to our virtual conference 2020. Hope you enjoyed our yesterday's session. আজকেও আমাদের বেশ কিছু চমৎকার সেশন রয়েছে. Hopefully you are going to enjoy these sessions as well. So আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে Grokking the asynchronous and non-blocking reactive microservice development. আমাদের এই সেশনটি নেবেন হচ্ছে অর্ণ ভাই. অর্ণ ভাই কে যারা আই এম শিওর যে জাগবিড়িতে যারা নিয়মিত আমাদের সেশন গুলো শুনে থাকেন, আমাদের সঙ্গে পার্টিসিপেট করে থাকেন, তারা অরুণ ভাইকে অবশ্যই চিনেন। উনি হচ্ছে আমাদের এই গ্রুপের মডারেটরদের মধ্যে একজন এবং ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার। উনি বর্তমানে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন গ্লোবাল রিলেতে। এটা কানাডার হেলিফ্যাক্সের একটা কোম্পানি। এছাড়াও অনেকে হয়তো গ্র্যাব সম্পর্কে জেনে থাকবেন। এটা একটি সিঙ্গাপুর কোম্পানি, সিঙ্গাপুরের কোম্পানি। সেখানেও অনেকদিন উনি কাজ করেছেন। এছাড়া বাংলাদেশে প্রায় উনি 6 বছর কাজ করেছেন থেরাপ সার্ভিসেস লিমিটেডে। ওয়েলকাম অর্ণ ভাইয়া। Thank you, Buzler. How are you doing, ভাইয়া? Yeah, doing fine. All right. চলো তাহলে আজকের প্রেজেন্টেশন শুরু করি। Okay. So I'm going to start with that. আপনি তো স্ক্রিন শেয়ার করেছেনই। আমার এই ক্রোম ট্যাব মনে হয় একটু ঝামেলা করতেছে, but let me fix that in a minute. I'll take another laptop. Okay. It's just a minute. You can Okay. Okay. So আজকের অ্যাকচুয়ালি সেশনের টপিকস হচ্ছে Grokking the Asynchronous and non-blocking Reactive Microservice Development with Vert.x. আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই গ্লোবাল রিলেতে কাজ শুরু করেছিলাম গত বছরের ডিসেম্বরে। তো গ্লোবাল রিলেতে আমি এই যে প্রজেক্টে কাজ করছি, এই প্রজেক্টটা এই Vert.x দিয়ে আর কি ডেভেলপ করা একটা প্রজেক্ট, এবং আমাদের আই মিন গ্লোবাল রিলেতে অনেকগুলো প্রজেক্টই আছে যেগুলো এই Vert.x দিয়ে ডেভেলপ করা। সো আমি অ্যাকচুয়ালি রিয়েক্টিভ প্রোগ্রামিং বা রিয়েক্টিভ ডেভেলপমেন্টের সাথে যুক্ত বলতে গেলে আরো 2-3 বছর আগে থেকেই, মেইনলি যখন গ্র্যাবে কাজ করা শুরু করেছিলাম, কিন্তু Vert.x এ অ্যাকচুয়ালি কাজ করা শুরু করেছিলাম এই লাস্ট ইয়ারের ডিসেম্বর থেকেই আর কি। এটা করতে গিয়ে দেখলাম যে আসলে আমরা ইউজুয়ালি যারা ওয়েব ব্যাকএন্ড ডেভেলপার, তারা যে এরকম মাইক্রো সার্ভিস আমরা ডেভেলপ করি, সেগুলোর জন্য আসলে বেশ ভালো ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম প্রোভাইড করে Vert.x আর কি। তো এই সেশনে আসলে আমি এটা নিয়ে কথা বলবো না, যে মানে আমি শেখাতে চেষ্টা করবো না, যে Vert.x শেখাতে চেষ্টা করবো না, এটা আসলে এই সেশনের উদ্দেশ্য না। কারণ অ্যাকচুয়ালি এগুলোর জন্য খুব ভালো ভালো টিউটোরিয়াল, ভালো বুক বা ভালো সেশন এমনিতেই আছে। সো আর এটা কনফারেন্সের এই 1 ঘন্টা বা আধা ঘন্টার টক দিয়ে আসলে শেখানো যায় না অ্যাডভান্স টপিকস গুলো। কিন্তু এখানে মেইন যে জিনিসটা আর কি আমার টার্গেট, সেটা হচ্ছে এইটার যে কনসেপ্টটা, কেন গ্রোকিং টার্মটা আসলে মেইন মিনিং হচ্ছে ইনটুইটিভলি, মানে আমাদেরকে আসলে আগে ভালো করে বুঝতে হবে যে কেন আমাদের কোন জিনিসটা দরকার এবং কেন আমরা ইউজ করছি। কেনর যদি অ্যান্সার না থাকে, তাহলে তো আসলে যে কোনো কিছুরই ওইভাবে ভ্যালু থাকে না। সো ওই জিনিসটাই আমি এখানে বলার চেষ্টা করব আর কি। হোপফুলি আমার সাথে থাকলে হয়তোবা কিছুটা আইডিয়া পাওয়া যেতে পারে আর কি। সো আমি শুরু করছি আর কি। তো আমি শুরুতেই আমি যে জিনিসটা দিয়ে শুরু করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে আমরা যখন আর কি ডেভেলপমেন্ট করি, তখন আমরা তো দেখা যায় যে কোড লিখি, রাইট? কোডগুলো এক্সিকিউশন হয়। তো আমরা যদি একটু লো লেভেলে ফার্স্টে কথা বলি, তাহলে আমরা এইভাবে দেখতে পারি যে আমাদের একটা মেমোরি হায়ারার্কি আছে। এই মেমোরি হায়ারার্কিতে সবার উপরে থাকে সিপিইউ রেজিস্টার। তার মানে যে জিনিসগুলো সিপিইউ রেজিস্টারে এক্সিকিউট করে, হ্যাঁ? যেমন আমাদের যেকোনো স্টেটমেন্ট, সেগুলো মেমোরি হায়ারার্কিতে টপ, মানে হচ্ছে এগুলো খুবই ফাস্টলি এক্সিকিউট করে। আমরা যে শুনি যে একটা সিপিইউ লেটস সে 2.8 গিগাহার্টজ, এটার মানে কি? মানে হচ্ছে 1 সেকেন্ডে 2.8 গিগা পরিমাণ ইনস্ট্রাকশন এটা এক্সিকিউট করতে পারে, রাইট? আচ্ছা, এটার এক স্টেপ নিচে থাকে হচ্ছে ক্যাশ, এটা হচ্ছে সিপিইউ ক্যাশ, মেইনলি এটা ফাস্টার। এরপরে র‍্যাম এর ভেতরে থাকা জিনিসগুলো, যেগুলো র‍্যামে খুব দ্রুত অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এটার পরের লেভেল বা সেকেন্ড
লেভেলটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ, মানে যেটাকে আমরা বলি স্টোরেজ, হার্ড ড্রাইভ বা ইন্টারনাল স্টোরেজ আর কি। এটা অপেক্ষাকৃত বেশ স্লোয়ার আর কি। আর এর নিচের গুলো হচ্ছে ইনপুট সোর্স। আচ্ছা, আমাদের ডেভেলপমেন্ট আপাতত আমাদের ইনপুট সোর্স নিয়ে চিন্তা করতে হবে না, আমি জাস্ট এই ডিফারেন্সিয়েশনটা বললাম। আচ্ছা, শুরুতে কেন এই জিনিসটা বললাম, এই জিনিসটার জন্য আমি নেক্সট ইয়েতে যাই। আচ্ছা, এটা কারণ আমি এই জন্য বললাম যে আমরা নর্মালি ডেভেলপমেন্টে দেখা যায় যে আমরা যেগুলো কাজ করি এগুলোর মোস্ট অফ দ্য টাস্ককে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিপিইউ বাউন্ড টাস্ক, আর একটা হচ্ছে আইও বাউন্ড টাস্ক। এই সিপিইউ বাউন্ড টাস্ক এগুলো কিরকম? সিপিইউ বাউন্ড টাস্ক অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা যেই টাইপের কোড গুলো লিখি, সাপোজ আমি একটা জাভা হয়তো বা কালেকশনকে ইটারেট করতেছি, বা একটা লিস্ট অফ অবজেক্ট থেকে কোনো কিছু ফিল্টার করতেছি, বা ট্রান্সফর্মিং ডেটা লাইক একটা ক্লাসের একটা অবজেক্টকে আরেকটা ক্লাসের অবজেক্টে কনভার্ট করতেছি, হ্যাঁ, এই জাতীয় কাজগুলো এগুলো হচ্ছে সব সিপিইউ বাউন্ড টাস্ক আর কি। হ্যাঁ, এগুলো বলা যায় যে আমি যদি বলি কোনো একটা সামেশন বের করা, এটা একটা সিপিইউ বাউন্ড টাস্ক। এগুলোকে আমরা বলতে পারি সিপিইউ বাউন্ড টাস্ক। এরকম অ্যাকচুয়ালি বলতে গেলে প্রচুর কাজ আমরা সিপিইউ বাউন্ড টাস্ক হিসেবে করি। আচ্ছা, আরেক ধরনের কাজ সেগুলো হচ্ছে আইও বাউন্ড টাস্ক। আইও বাউন্ড টাস্ক গুলো হচ্ছে যেমন আমরা যদি কোনো ডেটা পড়ি ফাইল থেকে, হ্যাঁ, ফাইল সিস্টেম থেকে আমরা হয়তো বা রিড করলাম, একটা জেসন ফাইল রিড করলাম, বা একটা কোনো ফাইল রিড করলাম, অথবা আমরা একটা ডেটাবেস থেকে রিড করলাম, আমরা ডেটাবেস থেকে কোয়েরি চালায় ডেটা নিয়ে আসলাম, বা রাইট করলাম, রিডিং বা রাইটিং। এবং নেটওয়ার্ক আইও। আচ্ছা, এই নেটওয়ার্কটা আমরা অনেক কেসে আর কি আমরা আইওর সাথে ওইভাবে করি না, কিন্তু এটাও আসলে আইও। মানে হচ্ছে আমরা যখন একটা নেটওয়ার্ক কি যে আমরা নেটওয়ার্ক দিয়ে আরেকটা হয়তো বা সার্ভারে কানেক্ট করলাম, সেখান থেকে ডেটা রিড বা রাইট করলাম। এই জিনিসটা হয় নরমালি ওই ওএস এর যে সকেট লেয়ারে গিয়ে। তো এইগুলো, এই যে ওভারঅল জিনিসগুলো বললাম, ফাইল রিড করা, ডেটাবেস রিড করা, নেটওয়ার্ক আইও মানে নেটওয়ার্কের সকেটে রিড করা, এগুলোকে আমরা বলতে পারি আইও বাউন্ড টাস্ক আর কি। তো এগুলো আচ্ছা বলার জন্য এগুলো বলার ইয়াটা কি? আচ্ছা, আমরা যদি আমাদের মানে যখন আমরা আমাদের কোড লেভেল আছে সেগুলোকে আমরা যদি দেখতে চাই যে আসলে আ কোন অলরেডি আমার মনে হয় সবাই বুঝতে পারছে, বা সবাই আমরা জানি অলরেডি যে এই সিপিইউ বাউন্ড টাস্ক গুলো এগুলো খুব দ্রুত এক্সিকিউট হয়, হ্যাঁ? আর এই আইও বাউন্ড টাস্ক গুলো এগুলো স্লোয়ার। এবং স্লোয়ার মানে হচ্ছে জাস্ট স্লোয়ার না, এগুলো বলা যায় 10 টাইমস, 20 টাইমস অর 30 টাইমস স্লোয়ার। আমি যদি এভাবে চিন্তা করি যে একটা হয়তোবা লিস্টে ইটারেট করে ফিল্টারিং করতে লাগবে 5 মিলি সেকেন্ড, কিন্তু একটা ফাইল থেকে ডেটা পড়তে লাগবে 200 মিলি সেকেন্ড। হ্যাঁ, এটা দেখা যায় 20 টাইমস স্লোয়ার। আচ্ছা, এই জিনিসটার জন্য আমরা একটা নেইভ কাজ করি সবসময়। এটা যদিও আমি প্রো টিপস হিসেবে লিখেছি। সেটা হচ্ছে আমরা দেখা যায় একটা কোডের এক্সিকিউশন ব্লকের টাইমটা বোঝার জন্য ওটা শুরুতে একটা স্টার্ট টাইম নেই system.current টাইমিংস মিলে দিয়ে। মাঝখানের কোড ব্লকটা থাকে হয়তোবা একটা ফাংশন কল, এবং এরপরে আবার আরেকটা system.current টাইমস ইন মিলিয়ে নিয়ে ওখান থেকে স্টার্ট টাইমটা মাইনাস করে যেই টাইমটা দেন আমরা এই ইন্টারভ্যাল টাইমটা পেয়ে যাই। এরকম করে যদি আমরা দেখি তাহলে আমরা আসলে দেখতে পারবো যে কোন কোড ব্লকটা কি পরিমাণ সময় নিল আরকি। এরকম করলে দেখবো আমরা অলওয়েজ যে আমরা যখনই ফাইল থেকে রিড করি বা ডেটাবেস থেকে রিড করি, বা আমরা একটা হয়তোবা নেটওয়ার্ক কল করেছি, ওখান থেকে রেসপন্স এর জন্য ওয়েট করছি, এগুলো অনেক টাইম নেয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, নেটওয়ার্কের কেসে ইভেন এই জিনিসটা আরো বেশি হয় এইজন্য যে এখানের মধ্যে নেটওয়ার্কের ল্যাটেন্সি থাকে এবং অন্যান্য অনেক বিষয় থাকে আরকি। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন আসি আমরা মাইক্রো সার্ভিস নিয়ে। যেহেতু আমার এই সেশনের টকের আরকি টাইটেলটাই হচ্ছে যে Asynchronous and Reactive Microservice Development, রাইট? সো এটার জন্য আমি মাইক্রো সার্ভিস নিয়ে কথা বলি। আচ্ছা, যারা আমরা মানে অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, আমরা নাওএডেজ আসলে সবাই মাইক্রো সার্ভিস ডেভেলপ করি। মাইক্রো সার্ভিস মেইনলি একটা বলতে পারি যে খুবই মানে ফোকাসড একটা সার্ভিস যেটা একটা সার্টেন সার্ভিস প্রোভাইড করবে। এটার জাস্ট একটা এক্সাম্পল নিয়ে কথা বলি আমি, যে ধরে নিই যে আমরা একটা রাইড বুকিং সার্ভিস বানাবো। হতে পারে সেটা লাইক উবারের মতো বা পাঠাও এর মতো, রাইট? তো এই বুকিং সার্ভিসের কাজ কি, যে ইউজার একটা বুকিং করবে, সো ইউজারের কাছ থেকে ডিফল্ট পিক আপ করবে কোথায়, কোথা থেকে করতে হবে এবং ড্রপ অফ কোথায় করবে, এই ইনফরমেশনটা আছে। আচ্ছা, আমরা যদি একটা সিম্পলেস্ট ওয়ার্কফ্লো চিন্তা করি, তাহলে যখন আমার সার্ভারের কাছে ইউজারের কাছ থেকে রিকোয়েস্টটা আসলো, তখন সার্ভার কি কি করে অ্যাকচুয়ালি? হ্যাঁ, আচ্ছা, প্রথমে যে কাজটা করি আমরা নরমালি, এটা আমরা ইউজারকে অথেন্টিকেট করি। হ্যাঁ, হতে পারে যে আমাদের একটা আলাদা সার্ভিস আছে অথ সার্ভিস, সেখানে থেকে আমরা ইউজারকে অথেন্টিকেট করলাম। আচ্ছা, পরের কাজটা হতে পারে আমরা আমাদের একটা লোকেশন সার্ভিস আছে, সেখান থেকে আমরা এই পিক আপ এবং ড্রপ অফ লোকেশনের যে লংগিটিউড ল্যাটিটিউড আছে সেটা দিয়ে হয়তো বা ডিসটেন্সটা বের করলাম।
আচ্ছা, এরপরে হয়তোবা প্রাইসিং সার্ভিস, হয়তোবা আমাদের একটা সার্ভিস আছে যেখানে আমরা এই ডিসটেন্স এবং এগুলো পাঠাইলে প্রাইসিং সার্ভিসটা ওই সময়ের জন্য ডিটারমাইন করে দেয় যে কি পরিমাণ প্রাইস হবে এই রাইডটার। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট এ বুকিং অবজেক্ট উইথ অল দ্য ইনফরমেশন। আচ্ছা, এগুলো যখন আমি পেয়ে গেলাম যে আমার লোকেশন সার্ভিস থেকে আমি পেয়ে গেলাম ডিসটেন্সটা, আমার প্রাইসিং সার্ভিস থেকে প্রাইস পেয়ে গেলাম, হ্যাঁ, তখন আমরা হয়তোবা একটা ইউজার অবজেক্ট আই মিন আমরা একটা বুকিং অবজেক্ট তৈরি করে ফেলবো যেটার মধ্যে ইউজার ইনফরমেশন, ডিসটেন্স, প্রাইস, হয়তো একটা বুকিং আইডি অ্যাসাইন করবো যেন আমরা পরবর্তীতে এই বুকিং আইডিটা ইউজারকে অ্যাসাইন করতে পারি এবং আমরা এটা নিয়ে ট্র্যাক করতে পারি। এরপরে আমরা এই ডেটাটা হয়তো বা ডেটাবেজে স্টোর করব এবং হয়তোবা এরপরে আমরা এই বুকিংটা নিয়ে আমরা একটা ড্রাইভার সার্ভিসকে কল দিব। আচ্ছা, এটাকে আমি অ্যাসিঙ্ক এজন্য লিখছি যে নরমালি এই টাইপের বুকিং যখন আসে ইমিডিয়েটলি এই মুহূর্তেই তো ড্রাইভার পাওয়া যায় না, কারণ দেখতে হয় যে ওই এরিয়ায় কি পরিমাণ ড্রাইভার অ্যাভেলেবল আছে। সো এটা একটা মানে লেন্দি কাজ। সো এই জন্য নরমালি এগুলো ডিজাইন এভাবে হয় যে এটাকে ড্রাইভার সার্ভিসের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং ইমিডিয়েটলি ওই রেসপন্সটা যে অ্যাপ থেকে আসে ওই অ্যাপের কাছে চলে যাবে। সো তখন অ্যাপটা করবে কি, ওয়েট করবে, ইউজারকে হয়তো একটা ওয়েটিং স্ক্রিন দেখিয়ে ওয়েট করবে আরকি। সো এটাই দেখতে পাচ্ছি যে আমরা একটা সিম্পল বুকিং ইয়েতে আমরা মোটামুটি যদি এখানে দেখি যে ৭ টা আ কাজ করেছি আমরা, বা আমরা এইভাবে চিন্তা করতে পারি ৭ টা কোড ব্লক আমরা এক্সিকিউট করেছি আরকি। হ্যাঁ? আচ্ছা। তো আচ্ছা, এই ৭ টা ব্লকের মধ্যে যদি আমি একটু ভালো করে দেখি, তাহলে আমরা কিন্তু একে ক্যাটেগরি করতে পারি। যে এইখানে আমরা যে একটু আগে দেখলাম যে IO বাউন্ড টাস্ক এবং CPU বাউন্ড টাস্ক। আচ্ছা, এই ১ম টা পড়ি। আমরা যে অথেন্টিকেট করলাম ইউজারকে একটা অথ সার্ভারে, এটা একটা নেটওয়ার্ক কল, রাইট? সো এটা একটা IO বাউন্ড টাস্ক। তারপরে আমরা লোকেশন সার্ভিস, এটাও একটা এক্সটার্নাল সার্ভিস কল। সো এটাও একটা IO বাউন্ড টাস্ক। আমরা যে প্রাইসিং সার্ভিসকে কল দিলাম, এটাও একটা এক্সটার্নাল নেটওয়ার্ক কল দিয়ে আমরা হয়তোবা প্রাইসটাকে নিয়েছি। সো এটাও একটা IO বাউন্ড টাস্ক। আচ্ছা, ক্রিয়েটিং বুকিং অবজেক্ট, প্রবাবলি লেটস সে আমরা জাভা জাস্ট খালি একটা বুকিং সার্ভিস ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছে এবং ডেটাগুলোকে পপুলেট করছে। ওকে, এটা জাস্ট নরমাল সিপিও বাউন্ড টাস্ক বলতে পারি আমরা। এবং সেভ দ্য ডেটা টু ডেটাবেস অর স্টোরেজ। হ্যাঁ, এই কাজটা এটা হচ্ছে ডেটাবেজে ডেটা স্টোর করা। সো এটা বাই ডিফল্ট IO বাউন্ড টাস্ক। এবং এরপরে যে ড্রাইভার সার্ভিসে কল দেওয়া, সেটাও একটা নেটওয়ার্ক কল। সো এটা একটা IO বাউন্ড টাস্ক। এবং এরপরে আমরা ইউজারকে রেসপন্স দিলাম আরকি, যে আমাদের হয়তো এই বুকিং আইডি সহ ইনফরমেশনটা রিটার্ন দিলাম। ইউজারকে বুকিং আইডি, প্রাইস, এগুলো ডিসটেন্স, এগুলো গেলে ইউজারকে আমরা স্ক্রিনে হয়তোবা দেখাবো যে হ্যাঁ, আপনার বুকিং ক্রিয়েট হয়েছে, ওয়েটিং ফর দ্য ড্রাইভার। এখানে প্রাইস টাইস এগুলো থাকবে আরকি, বুকিং আইডিটা থাকবে। সো এখানে যদি আমরা দেখি, সো আমরা এই টাইপের মাইক্রো সার্ভিস যে ডেভেলপ করতেছি, এখানে অ্যাকচুয়ালি বলতে গেলে একটা মেজর পোর্শন অফ টাস্ক যেখানে আমরা আসলে আইওর সাথে ডিল করতেছি। তার মানে আমরা আইদার হয়তোবা নেটওয়ার্ক দিয়ে, ওভার দ্য নেটওয়ার্ক দিয়ে আরেকটা সার্ভিস থেকে ডেটা নিয়ে আসতেছি এবং রিড করতেছি, এবং অথবা আমরা ডেটাবেসে ইয়ে করতেছি। এবং মেইনলি এটাই হয়, দেখা যায় যে আমরা হয়তো অনেক ফর্ম বানাই, ইউজার কাছ থেকে ফর্ম নিয়ে ওটা ডেটাবেসে সেভ করি, অথবা ইউজার রিকোয়েস্ট করেছে, আমরা ডেটাবেস থেকে ফর্মগুলো ডেটা উঠিয়ে ওটাকে একটা ফরম্যাট করে ওটা আমরা দেন শো করি। হ্যাঁ, সো এগুলোই নরমালি আমরা মাইক্রো সার্ভিসে করি, যে বিভিন্ন ধরনের আইওর সাথে কাজ করি। হ্যাঁ, আমরা সিপিইউর কাজ করি কি, যে ডেটাগুলো উঠানোর পরে এগুলোর উপরে কিছুটা ম্যানিপুলেশন করি। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে হয়তোবা আমাদের দরকার পড়ে যে ট্রান্সফরমেশন এর, বা ক্ষেত্র বিশেষে দরকার পড়ে কিছু ক্যালকুলেশন এর, এগুলো দেখা যায় যে সিপিইউ বাউন্ড টাস্ক হিসেবে থাকে আরকি। তো ট্র্যাডিশনাল মডেল, আচ্ছা। তো ট্র্যাডিশনালি আমরা যদি আ যারা আরকি আমরা ইয়ে করেছি, মানে আমি জাভা নিয়ে কথা বলি, যে আমরা যারা জাভায় ওয়েব সার্ভিস বা আমরা ব্যাকএন্ড ডেভেলপ করি, তারা আমরা জানি যে আম এই আ যেটা হয় কি, যে আমরা যেসব অ্যাপ্লিকেশন সার্ভার ইউজ করি, সেগুলো কিভাবে কাজ করে। যখন একটা ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়েস্ট আসে, তখন ওই রিকোয়েস্টের জন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশনটা করে কি, একটা থ্রেড তৈরি করে। ওই থ্রেডটা পুরা ইউজারের জন্য আই মিন সবকিছু হ্যান্ডেল করে। ওখানে আমরা এই যে এখানে যে ইগুলা করলাম, সেই কাজগুলো হবে। ওই থ্রেডে ফার্স্ট এ ইউজারকে অথেন্টিকেট করা হবে। ওই থ্রেডে দেন লোকেশন সার্ভিসকে অ্যাক্সেস করা হবে, কল দেওয়া হবে, প্রাইসিং করা হবে। এভাবে পুরা ফ্লোটা ওই থ্রেডের মধ্যে করা হবে, এবং এরপরে যখন রেসপন্স জেনারেট হবে, ওই থ্রেড থেকে রেসপন্সটা ইউজারের কাছে ফেরত যাবে। আচ্ছা, এতে হয় কি, যে এখানে আমাদের যতগুলো ক্লায়েন্ট, মানে আমাদের যতগুলো রিকোয়েস্ট আসবে একটা ওয়েব সার্ভারের কাছে, প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একটা করে থ্রেড জেনারেট হবে। সো এটাকে আরকি আমরা নামকরণ করতে পারি রিকোয়েস্ট পার থ্রেড মডেল আরকি। হ্যাঁ? সো যদি একটা অ্যাপ্লিকেশনের প্রচুর ইউজার হয়, যদি একটা অ্যাপ্লিকেশন খুবই মানে লাইভ অ্যাপ্লিকেশন হয়, লাইক এই যে এরকম পাঠাও,
উবার অথবা বিকাশ টাইপের অ্যাপ্লিকেশন হয় যেখানে প্রতি সেকেন্ডে হয়তো বা হাজার হাজার ইউজার রিকোয়েস্ট করতেছে, হ্যাঁ, তাহলে দেখা যাবে 1 সেকেন্ডে হয়তো বা 1000 রিকোয়েস্ট, 10,000 রিকোয়েস্ট বা ইভেন 1 লাখ রিকোয়েস্টও চলে আসতে পারে। আচ্ছা, এগুলোকে আর কি তো যখন একটা ওয়েব সার্ভারের কাছে হয়তো বা লোড ব্যালেন্সার গুলো এই রিকোয়েস্ট গুলো পাঠায়, ওয়েব সার্ভার গুলো করে কি এগুলোকে এরকম এক একটা থ্রেডে রান করে। আচ্ছা, আমরা জানি যে এই থ্রেড আসলে হচ্ছে যে এটা সার্টেন ওভারহেড আছে আর কি। আচ্ছা, এই জিনিসগুলো আমরা আরেকটু এখানে পড়ি আর কি, যে একটা থ্রেড একটা মেশিনে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ থ্রেড অ্যাকচুয়ালি রান করতে পারি, কারণ এক একটা থ্রেডের জন্য সার্টেন পরিমাণ মেমোরি অ্যালোকেট করতে হয়, তারপরে থ্রেডের কনটেক্সট সুইচিং এর ব্যাপার আছে। সো এই জন্য দেখা যায় যে একটা মেশিনে আমরা সার্টেন অ্যামাউন্ট অফ থ্রেড তৈরি করতে পারি। আচ্ছা, এই রিকোয়েস্ট পার থ্রেড মডেলের যে জিনিসটা হয় এই জন্য দেখা যায় যে একটা মেশিন একটা সার্টেন টাইমে হয়তো বা লেটস সে 500 থ্রেড তৈরি করতে পারে, তাহলে এর মানে হচ্ছে 500 রিকোয়েস্ট প্রসেস করতে পারবে। তাহলে বাকিগুলোকে কি করবে? বাকিগুলোতে অ্যাকচুয়ালি কিউতে রেখে দেয় আরকি। কিউতে রেখে দেয়। কিউ থেকে একটা, একটা করে আরকি এরকম যতটা থ্রেড এভেইলেবল আছে সেগুলো নিয়ে কাজ করে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মডেল আরকি। আমরা নরমালি যদি ইয়া করি যে আমরা টমকেট বা জাভা অ্যাপ্লিকেশন সার্ভার যেগুলো আছে ওয়েব লজিক এগুলোতে নরমালি আমরা স্প্রিং ফ্রেমওয়ার্ক, জাভাই এগুলো দিয়ে যেসব আ মানে অ্যাপ্লিকেশন ডেভেলপ করি এগুলো এই মডেলেই চলে আরকি। এগুলোকে আমরা এইজন্যই বলতে পারি যে এগুলো হচ্ছে রিকোয়েস্ট পার থ্রেড মডেল আরকি। হ্যাঁ? আচ্ছা। তো আচ্ছা, কনভেনশনাল ব্লকিং এপিআই। আচ্ছা, ওকে। হোয়াট ইজ ব্লকিং এপিআই? মানে এই টার্মটার মানে কি? আচ্ছা, ব্লকিং এপিআই মানে হচ্ছে যে আমরা যখন এই যে সকেট থেকে ডেটা পড়বো বা আমরা একটা ফাইল সিস্টেম থেকে ডেটা পড়বো অথবা আমরা একটা ডেটাবেস থেকে ডেটা পড়বো, তখন এই ডেটাটা জন্য আমরা যে কলটা দেই, কলটা দেওয়ার পরে আমরা ওই ডেটাটার জন্য ওয়েট করি। এই যে আমি একটু আগে বলছিলাম যে আমরা কোডের এক্সিকিউশন ব্লকের মধ্যে টাইম দেখতে পারি, রাইট? তো এই টাইমটা আমরা যদি দেখি যে একটা ডেটাবেসের জন্য আমি রিড করার জন্য কল করেছি, এটা 200 মিলি সেকেন্ড লাগছে আরকি। এটার মানে হচ্ছে যে আমি যে সময়টাতে কল দিয়েছি এবং রিড করা শেষে এই ডেটাটা চলে আসে, এই সময়টা হচ্ছে 200 মিলি সেকেন্ড। আচ্ছা। সো এই যে এই যে আমরা কল দিয়েছি এবং ডেটাটা পেয়েছি, এই সময় কিন্তু এই কলটা এক্সিকিউট হয়েছে। এটাকে আর কি আমরা বলি ব্লকিং এপিআই, হ্যাঁ? মানে আমরা ডেটাটার জন্য কল দিলাম এবং ডেটাটার জন্য ওয়েট করলাম এবং এই সময় ডেটাটা পেলাম। আচ্ছা, শুরুতেই যে আমি যে এই মেমোরি মডেল এবং আইও বাউন্ড টাস্ক, সিপিইউ বাউন্ড টাস্ক গুলো দেখায় আসলাম, এটার অ্যাকচুয়ালি রিজনটা ছিল এইজন্যই যে আমাদের মধ্যে এই ডিফারেন্সটা বুঝতে হবে যে এখানে যখন আমরা এই আইওর জন্য কল দিলাম এবং এই ডেটাটা আসবে এটার জন্য ওয়েট করছি, মেইনলি এই টাইমটাতে থ্রেডটা জাস্ট ওয়েট করতেছে, এটা কোনো কাজ করতেছে না। হ্যাঁ, একটা সিপিইউ যে আমি যেটা বলছিলাম যে পার সেকেন্ডে কয়েক গিগাহার্টজ ইনস্ট্রাকশন প্রসেস করতে পারে, কিন্তু যখন আমরা এই আইওর জন্য ওয়েট করি এই টাইমটাতে অ্যাকচুয়ালি ওই থ্রেডটা আর কিছু করতে পারে না। হ্যাঁ, তো যেটা হয় যে অপারেটিং সিস্টেমে মাল্টিপল থ্রেড থাকে, তো থ্রেড কনটেক্সট সুইচ করে অন্য থ্রেডকে সময় দেয়। হ্যাঁ, এখন যদি আমি এইভাবে চিন্তা করি প্যারালালি 100 টা রিকোয়েস্ট আসে প্রত্যেকের এখানে আইওর জন্য ওয়েট করতে হয়, তাইলে আলটিমেটলি কনটেক্সট সুইচ করে অ্যাকচুয়ালি সিপিইউ ওয়েট করতে থাকবে আরকি ওই জায়গাটায়। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে ইফেক্টিভলি ইউজলেস আরকি, যে আমরা আইওটা স্লো এটার জন্য আমরা ওয়েট করতেছি এবং এর জন্য আমাদের অ্যাকচুয়ালি বলতে পারি সিপিইউ ইনস্ট্রাকশন সাইকেলের ইয়াটা নষ্ট হচ্ছে আরকি। হ্যাঁ, সো এটারে জাস্ট একটু ইলাস্ট্রেশন করে দেখানোর জন্য আমরা এই ইয়াটা দেখতে পারি আরকি। এখানে যেই ইলাস্ট্রেশনটা আছে এখানে যদি আমরা এভাবে দেখি যে এই থ্রেড 1, 2, 3 3 টা থ্রেড যদি আমি চিন্তা করি, এখানে যে সাদা পোরশনটা এটা হচ্ছে সিপিইউ টাইম এবং এই কালো পোরশনটা এটা হচ্ছে আইও টাইম। তো এরকম যদি দেখি যে আমরা দেখব কি আমাদের একটা আম হয়তোবা এক্সিকিউশন টাইমের একটা বিশাল টাইম শুধুমাত্র আমরা এই আইও রিড রাইট এগুলোর জন্যই করি। আসলে তো তাই, মানে আমরা যখন সার্ভিস ডেভেলপ করি আমরা তো মেক্সিমাম জিনিসই করি, আমরা ডেটাবেসে জিনিসপত্র সেভ করে ডেটাবেস থেকে তুলে আনি। আমরা নেটওয়ার্ক থেকে ডেটা তুলে আনি। দেন ওগুলোকে একটু কম্বাইন করে এগুলো করে দেন আমরা ইউজারকে দেখাই। তাই না? সো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম যে এইখানে এই ডিফারেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে সিপিইউ টাস্কের টাইমটা খুবই কম। সিপিইউর অ্যাকচুয়ালি যে কাজগুলো করতে ইনস্ট্রাকশন গুলো খুব ফাস্টলি প্রসেস করে। কিন্তু আইও টাইম গুলো এগুলো লেন্থি এবং এই টাইমটার সময় অ্যাকচুয়ালি সিপিইউ কিছু করে না। এগেইন এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। এটা হচ্ছে সিপিইউ বাউন্ড মানে হচ্ছে সিপিইউ কাজ করছে। আইও বাউন্ড মানে হচ্ছে আইও কাজ করছে। আর থ্রেডের মধ্যে যখন আমরা এটা রান করতেছি, যখন আইও কাজ করতেছে তখন অ্যাকচুয়ালি সিপিইউ বসে আছে। আমি এভাবে চিন্তা করতে পারি আরকি জিনিসটাকে। হ্যাঁ? সো
প্রবলেমটা কোন জায়গায়? আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এটাই যে ওই সময়টাতে সিপিইউ জাস্ট বসে আছে। হ্যাঁ? তার মানে হচ্ছে যে ওই আইওর অপারেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সিপিইউর ওই জায়গাটাতে কোনো কাজ হচ্ছে না, বা থ্রেডটাকে আমরা ওই পর্যন্ত হোল্ড করে রাখতেছি এই পুরো কাজটা শেষ হওয়া পর্যন্ত, রাইট? আচ্ছা, তো থ্রেডের ফার্স্ট অফ অল আমি অলরেডি বলছি যে একটা মেশিন বা একটা ইয়েতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ থ্রেড করা যায়, কারণ হচ্ছে থ্রেডের ওভারহেড আছে। একটা থ্রেড যখন ক্রিয়েট করি, আমরা যদি একটু লো লেভেলে কথা বলি ওএস এর কেসে, তাহলে এখানে একটা স্ট্যাক থাকে একটা থ্রেডের ইয়েতে, কনটেক্সট সুইচ করতে হয়, এগুলো ইনফরমেশন রাখতে হয়, এটার জন্য মেমোরি অ্যালোকেট হয়। হ্যাঁ, যখন থ্রেডটা ডিসপোজ হয়ে যায় তখন হয়তো বা ডিঅ্যালোকেট করে। সো এমনি করে করে যেটা হয় কি যে একটা মেশিনে সার্টেন অ্যামাউন্ট অফ থ্রেড থাকে, এর বেশি আসলে রিকোয়েস্ট আসলে এগুলাকে কোনো প্রসেস করতে পারবে না আর কি। তো যার কারণে দেখা যায় যে প্রচুর রিকোয়েস্ট আসলে এই জিনিসটা ভালো করে স্কেল করে না। হ্যাঁ, তো এই যে জিনিসটার আম তো স্কেল করে না, এই জিনিসটা ভালো করে বুঝার জন্য একটা রিয়েল লাইফ এক্সাম্পল আছে এই ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে, খুবই পপুলার এই ইয়েটা, সেটাকে বলে হচ্ছে রেস্টুরেন্ট প্রবলেম। আছে রেস্টুরেন্ট প্রবলেমটা কিরকম, যে একটা রেস্টুরেন্টে চিন্তা করি যে আমরা কফি খেতে গেছি, তো এখানে আমাদের যে ফ্রন্ট এন্ডে যেই লোকটা আছে সে আপনার কাছে অর্ডার নেয়, অর্ডার নিয়ে আপনার কাছ থেকে পেমেন্টটা নেয়, নিয়ে সে এই অর্ডারটা পিছনে যে শেফ আছে হয়তো বা যে কফিটা বানাচ্ছে তাকে অর্ডারটা দেয়। আচ্ছা, আপনি গেলেন, দেন আপনার কাছে অর্ডার নিল, দেন সে শেফের কাছে গেল। আচ্ছা, শেফের কাজটা করতে অনেক দেরি হয়, রাইট? সে কফি বানায়, কফিটা পুরোটা বানাইতে হয়তো বা 2 মিনিট লাগে। ততক্ষণ ওই যে অর্ডারটা নিয়েছে সে ওয়েট করলো, কারণ সে ওই কফি বানানো শেষ হওয়ার পরে কফিটা নিয়ে দেন আপনাকে দিল। আচ্ছা, তাহলে এইভাবে চিন্তা করে দেখেন যে এতে এক একজনের যদি 3 মিনিট করে কফি বানাতে লাগে শেফের, তাহলে একজনেরকে সার্ভ করতে পুরাটাতে 3 মিনিট সময় লাগবে। আছে, তাহলে আপনি যদি 10 জন ইউজার থাকে আর একটা মাত্র এখানে যে ফ্রন্ট এন্ডে ক্যাশিয়ার থাকে সে যদি একজন হয়, তাহলে কিন্তু এই 10 জনকেই 3 মিনিট করে ওয়েট করতে হবে। তার মানে লাস্টের 10তম পার্সনকে 30 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা, ধরে নেই যে আপনার এখানে যে চা বানায় শেফ, এটা 5টা শেফ আছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার যদি ক্যাশিয়ার থাকে একজন, তাহলে কিন্তু হচ্ছে না। আচ্ছা, আপনি তাহলে চিন্তা করলেন কি, ওকে তাহলে 5টা ক্যাশিয়ার রেখে দিই। তাহলে 5টা ক্যাশিয়ার আপনি অ্যাসাইন করে দিলেন আর 5 জন শেফ আছে। তাহলে এবার 5টা লাইন হয়ে গেল, রাইট? তাহলে 2 জন করে পার বলতে পারি যে লাইনে চলে গেল। আচ্ছা, আপনি মনে করতেছেন ওকে তাহলে তো আপাতত কিছুটা হলেও প্রবলেম সলভ হয়ে গেল। আচ্ছা, কিন্তু এখানে ওয়েস্টেজটা কোন জায়গায় একটু ভালো করে যদি চিন্তা করে দেখি, এখানে ওয়েস্টেজটা হচ্ছে যে এই 5টা ক্যাশিয়ার নিয়োগ দিলাম, এই জিনিসটা টোটালি ইউজলেস। কেন? কারণ হচ্ছে যে এই ক্যাশিয়ার তার কাজটা খুব দ্রুত। সে বলে আচ্ছা কোন কফি, ও ল্যাটে, ওকে শেষ। পেমেন্ট, ওকে পেমেন্ট নিয়ে শেষ। এটা করতে হয়তো বা লাগে মাত্র 30 সেকেন্ড। আচ্ছা, বাকি টাইমটা সে কি, সে জাস্ট ওয়েট করে। আচ্ছা, এটাকে একটু ফাস্টার করা যায় কিভাবে? রিয়েল ওয়ার্ল্ডটাকে ফাস্টার করা যায় এইভাবে, আমরা যদি আহ ক্যাশিয়ার করবে কি, সে অর্ডারটা নিবে, নিয়ে সাথে সাথে একটা স্লিপ দিয়ে দিবে। সে বললো লেটে, ওকে লেটে, নেন আপনার নাম্বার 10, আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে কল করবো। তারপর নেক্সট পারসন কে নিল, হ্যাঁ আপনার নাম্বার 11, আপনি একটু ওয়েট করেন, আপনাকে ডাক দিবে। তার মানে সে অর্ডার নিচ্ছে, এটাকে অর্ডারকে প্লেস করতেছে। আমি এভাবে চিন্তা করতে পারি, অর্ডারকে বলে দিল হেই শেফ লেটার বানাও। তারপরে সে আবার নেক্সট পারসন অর্ডার দিল। তখন হবে কি, একজনই আসলে এই 5 জনকে সেরা দরকার নেই, একজনই আসলে এই 10 জনকে প্রসেস করতে পারবে। হ্যাঁ, বাকিরা যে কাস্টমার আছে তারা ওয়েট করবে অবশ্যই, কারণ তারা তো অ্যাকচুয়াল শেফের কাছ থেকে ইয়াটা আসতে হবে। কিন্তু এই যে আমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছি এখানে আমার 5টা ক্যাশিয়ারের দরকার নেই, আমার আহ, একজন ক্যাশিয়ার দিয়ে আমি সবগুলো কাজ করতে পারতেছি, রাইট? এই যে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে প্রবলেমটা সলভ করলাম, এই চিন্তাটা থেকেই মেইনলি যেখানে যে আমরা সিপিও, আমাদের সিপিও হচ্ছে ফার্স্ট, আমরা এটার সাথে এবার ম্যাপ করি। সিপিও হচ্ছে ফার্স্ট, সিপিও হচ্ছে ক্যাশিয়ারের মতো, আর আইও হচ্ছে এই শেফের মতো, যে যার সময় লাগে আর কি। তাহলে এই যে আমরা যদি একজন কে দিয়ে এরকম অনেকজনকে সার্ভ করতে পারি, এই কনসেপ্টটাই আর কি এখানে আমরা ইউজ করতে পারি। এবং সেই জিনিসটাই ওই যে আমরা যে থ্রেড পার রিকোয়েস্ট মডেল দেখলাম, ওটার থেকে আমরা এভাবে চিন্তা করতে পারি, আমাদের যতগুলো ক্লায়েন্ট আছে এগুলোকে হ্যান্ডেল করবে একটা ইভেন্ট লুপ। তার মানে রিকোয়েস্ট আসবে 5টা সাপোজ, এখানে ইভেন্ট লুপের কাছে আসবে, সে করবে কি কুইকলি বলবে কি যে ওকে, যখন আমার কাছে রেজাল্ট অ্যাভেলেবল হবে আমি তোমাকে এই কল ব্যাকে কল দিব, মানে এই কল ব্যাকে আমি তোমাকে রেজাল্ট দেবো, এটা দিয়ে পরের রিকোয়েস্টের কাছে চলে যাবে। এই কাজটা খুব দ্রুত, কারণ এটা সিপিও বাউন্ড। এবং দেন ইন দ্য
মিনটাইম সে ওয়ার্কারকে রান করে দিবে আর কি, যে ওয়ার্কারটা অ্যাকচুয়ালি কাজ করবে। এই ওয়ার্কারটা হচ্ছে ধরে নিয়ে যে একটা আইও থেকে রিড করা, একটা ডেটাবেস থেকে রিড করা বা রাইট করা, এবং এই কাজটা যখন শেষ হবে তখন এই কাজের রেসপন্সটাই সে আবার ক্লায়েন্টকে দিয়ে দিবে। তাহলে এই যে এরকম যদি আমাদের একটা ইভেন্ট, এটাকে আমরা বলতেছি ইভেন্ট লুপ। যারা জিইউআই বেস প্রোগ্রামিং করেন বা বলতে পারি অ্যান্ড্রয়েড করেন, তারা অ্যান্ড্রয়েড এর যে মেইন লুপ বা এটার সাথে যদি একটু ম্যাপিং করেন তাহলে বুঝতে পারবেন যে জিইউআই বেস প্রোগ্রামিং এ যেটা হয় যে একটা ইভেন্ট লুপ থাকে, এখানে ইউজারের যে কোনো ইভেন্ট এখানে পোস্ট হয় আর কি, এবং এখানে কাজ এক্সিকিউশন হয়। এই জিনিসটি অ্যাকচুয়ালি সেম কনসেপ্ট আর কি, যে এটাকে বলি আমরা ইভেন্ট লুপ আর কি। সো এবার আমি নেক্সট ইয়েতে প্রসিড করি। সো আমরা এই জিনিসটাতে একটা জিনিস দেখলাম যে তার মানে আমরা আসলে ক্ষেত্র বিশেষে এই যে এই থ্রেড গুলোকে ওয়েট না করিয়ে আমরা সময় বাঁচাতে পারি আমরা যদি এইরকম একটা মডেলে যাই। আচ্ছা, সো আমরা এতক্ষণ যে প্রবলেমটা বললাম এটাকে বলে ব্লকিং আইও, আর আমরা এখন যে সলিউশনের কথা বললাম এটাকে আমরা বলবো নন ব্লকিং আইও। সো আমাদের এমন যদি একটা সিস্টেম থাকে যেখানে আমরা আইওর জন্য যে কাজটা করব তখন আমরা ওয়েট করব না, মানে আমি ফাইল ডট রিড বা ডেটাবেস থেকে যখন রিড করতেছি তখন আমরা ওয়েট করব না, আমরা বরং এটাকে একটা নন ব্লকিং আইওতে যাব। তার মানে হচ্ছে আমরা এইভাবে চিন্তা করব যে ফাইলকে রিড করতে দিছি, আমরা বলবো হেই ফাইল থেকে যখন রিড করা শেষ হয়ে যাবে আমাকে এই ফাংশনে কল দাও। এটাকে আমরা বলতেছি নন ব্লকিং আইও। তার মানে ওই টাইমটাতে আর আমরা ওয়েট করতেছি না, বরং ফাইল রিডিং শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি আমরা ওটার জন্য নোটিফিকেশন পেয়ে যাবো। সো এটাকে বলে নন ব্লকিং আইও আর কি, এই কনসেপ্টটাকে। আচ্ছা, নন ব্লকিং আইও আর রিয়েক্টিভ ডেভেলপমেন্ট দুটো অ্যাকচুয়ালি সেম টার্মিনোলজি না। রিয়েক্টিভ ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি আরো বড় একটা এরিয়া, এইভাবে চিন্তা করতে পারি আর কি। নন ব্লকিং আইও নিয়ে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই যে এই সিপিও বাউন্ড টাস্ক, আইও বাউন্ড টাস্ক, এগুলো দিয়ে আমি নন ব্লকিং এর পার্টটা বুঝলাম। এই নন ব্লকিংটা দরকারি, এবং আমরা রিয়েক্টিভ ডেভেলপমেন্টের মধ্যে এটা একটা বড় পার্ট আর কি। আচ্ছা, এবার আসে আমরা রিয়েক্টিভ ডেভেলপমেন্টের মধ্যে আর কি কি জিনিস আছে। যারা রিয়েক্টিভ ম্যানিফেস্টো, এটা একটা ম্যানিফেস্টো আর কি, মানে এখানে সার্টেন প্রিন্সিপাল বলতে পারি যে আছে, এগুলো করে সেগুলোতে আর কি। এখানে এই চারটা প্রিন্সিপাল করে, যে রেসপন্সিভ, রেজিলিয়েন্ট, মেসেজ ড্রিভেন এবং ইলাস্ট্রেট। মানে এখানে বলে যে অ্যাপ্লিকেশন গুলোকে খুবই রিয়াক্টিভ হতে হবে আর কি। রিয়াক্টিভ মানে হচ্ছে যে একটা কোনো কিছুর জন্য ওয়েট করা, এই টাইপের জিনিস করা যাবে না। আচ্ছা, এগুলোকে ইলাস্টিক হইতে হবে, মানে যখন স্কেল করা দরকার তখন স্কেল করতে পারবে ইজিলি, সিঙ্ক করা দরকার সিঙ্ক করতে পারবে ইজিলি। রেজিলিয়েন্ট মানে কোনো কারণে ডাউন হয়ে গেলে আবার দ্রুত ফেরত আসতে পারবে। আচ্ছা, মেসেজ ড্রিভেন এটা একটা খুব বড় পার্ট, তার মানে সবকিছু হবে মেসেজ ড্রিভেন। মেসেজ ড্রিভেন আমরা যদি ওই যে রিয়েল ওয়ার্ল্ডের সাথে করি, যে মেসেজ ড্রিভেনটা কিরকম, যে ওই যে যখন আমি অর্ডার দিয়েছিলাম, আমাকে ক্যাশিয়ার ইমিডিয়েটলি বলা হচ্ছে তোমার নাম্বার 10, যখন তুমি রেডি হবো তখন আমি তোমাকে ডাক দিব 10 এ। এটা আমরা চিন্তা করতে পারি এইভাবে মেসেজ ড্রিভেন। একজন আরেকজনকে মেসেজ দিয়ে বলে হেই তোমার জন্য এটা অ্যাভেলেবল, দেন সেই কাজটা করলো। সো এটা হচ্ছে ওভারঅল রিয়েক্টিভের অনেক ধরনের আছে আর কি, সেটা হচ্ছে এটা। আচ্ছা, সো Vert.x হচ্ছে রিয়েক্টিভ। Vert.x আসলে একটা প্ল্যাটফর্ম দেয়, এইভাবে আমরা চিন্তা করতে পারি, যেটাতে আপনি রিয়েক্টিভলি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে আপনি খুবই স্বল্প পরিমাণ রিসোর্স নিয়ে অনেক হিউজ লোড হ্যান্ডেল করতে পারবেন। কারণ হচ্ছে যে আমরা যেভাবে বললাম যে আপনার সাপোজ আপনার মেশিনের থ্রেড লিমিটেশন হচ্ছে 500টা, আপনার মেশিনে 500টা থ্রেড করতে পারবে। তাহলে কারেন্ট হয়তো বা আমরা যে ট্রেডিশনাল সার্ভার রিকোয়েস্ট মডেল দেখি, তাহলে সেখানে পার সেকেন্ড হয়তো বা মাত্র 500টা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে। কিন্তু Vert.x এর এই ইয়েতে দেখা যাবে যে 5000, 10,000 আরো অনেক বেশি রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, আমি একটু আগাই কারণ আমাদের সময় বেশি নেই, অলরেডি হাফ এন আওয়ার হয়ে গেছে। Vert.x এর জাস্ট হিস্ট্রি বলি যে এটা 2012 সালে তৈরি হয়েছিল। টিম ফক্স নামক একজন, তিনি VMware যখন কাজ শুরু করে তখন এটা শুরু করছিল। তো এটা যখন শুরু ছিল এটা আসলে খুব ইনফ্লুয়েন্স হয়েছিল তখন নোড.js ও শুরু হয়েছিল, নোড.js এর ডেভেলপমেন্ট, এবং ওইটার কনসেপ্ট থেকে, যদিও Vert.x নোড.js থেকে অনেক দিক দিয়ে ডিফারেন্ট, এটা সময় থাকলে আমি সামনে আলোচনা করব। আর জাস্ট এই হিস্ট্রির জন্য বলতেছি যে ওটার ফার্স্ট নাম ছিল নোড.x, তো পরে কপিরাইটের ভয়ে আর কি এটাকে চেঞ্জ করে Vert.x রাখে। ম্যাথমেটিক্স এর নোড আর Vert.x অ্যাকচুয়ালি সিনোনিম। তো লেটার 2013-তে আর কি, এক বছর পরে এটাকে ইক্লিপস ফাউন্ডেশনে দিয়ে দেয়, এবং ওখানে আসলে এটা ডেভেলপ হতে থাকে। 2014-তে অ্যাকচুয়ালি Vert.x জাক্সে সবচেয়ে মানে মোস্ট ইনোভেটিভ জাভা টেকনোলজি হিসেবে অ্যাওয়ার্ডও পায় আর কি। আচ্ছা, Vert.x অ্যাকচুয়ালি
কি করে। আচ্ছা, ভার্টেক্স এর যদি আমরা ওয়েবসাইট দেখি, ওরা আর কি বলে যে এটা আসলে একটা ফ্রেমওয়ার্ক না, এটা একটা টুল কিট আর কি। আচ্ছা, ফ্রেমওয়ার্ক আর টুল কিট এগুলোর মধ্যে অনেক মানে পার্থক্য কি, এগুলো নিয়ে অনেক কথা বলা যায়, বাট এগেইন আমার টকের অ্যাকচুয়ালি মেইন টপিকস এটা না, কিন্তু অনেকটা এইভাবে বলতে পারি যে এই টুল কিটের সুবিধাটা কি, যে এটাতে অনেকটা আপনার যেই পোর্শনটা দরকার, যে জিনিসটা দরকার, আপনি সেই কাজটাই অতটুকু কাজই করতে পারবেন। আপনাকে একটা ফ্রেমওয়ার্কের জন্য যেরকম দেখা যায় যে ফ্রেমওয়ার্ক গুলো অনেকভাবে ডিকটেট করে, আপনাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা নিলে ওটা নিতে হবে, এরকম না। টুলকিট মানে হচ্ছে আপনি যে যে কাজটা করতে চান, আপনি অথবা সার্টিন জিনিসটা হ্যান্ডেল করতে চান, ওই জিনিসটাই আপনি করতে পারেন। হ্যাঁ, তো ভার্টেক্সটা খুবই মডিউলার, মানে হচ্ছে এটাকে বিভিন্নভাবে ভাগ করে দিয়েছে। সো আপনার যে পোর্শনটা দরকার আপনি সেইটুকু নিয়েই কাজ করতে পারবেন। এগুলোর মধ্যে যে ডেটাবেস কানেকশন, তারপরে অ্যাপ্লিকেশন মনিটরিং, অথেন্টিকেশন, সার্ভিস ডিসকভারি, আমরা মাইক্রো সার্ভিসে জানি সার্ভিস ডিসকভারি খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই টাইপের অনেক কিছুর সাপোর্টই আছে। আচ্ছা, এগুলো আমি সামনে আরো দেখবো। হ্যাঁ, ভার্টেক্স ইজ বেসড অন নেটিভ প্রজেক্ট। আছে নেটিভ হচ্ছে একটা হাই পারফরমেন্স অ্যাসিনক্রোনাস নেটওয়ার্ক লাইব্রেরি। জাভায় আমরা যেসব ফাইল রিড করি এগুলা ইনহারেন্টলি আর কি, আমরা যেসব ফাইল এপিআই ইউজ করি এগুলো ব্লকিং এপিআই। আর এই যে নেটি, এটা হচ্ছে একটা হাই পারফরমেন্স নন ব্লকিং এপিআই নেটওয়ার্কিং এর জন্য। আমরা জাভায় যে এইচটিটিপি ক্লায়েন্ট জানি, যেটা নেটওয়ার্কের সাথে ডিল করে, এটাও আর কি অ্যাকচুয়ালি ব্লকিং এপিআই। হ্যাঁ, আর এই নেটি এটা অ্যাকচুয়ালি নন ব্লকিং এপিআই প্রোভাইড করে। তো ভার্টেক্স হচ্ছে হাই লেভেল ফ্রেমওয়ার্ক, আর নেটি হচ্ছে লো লেভেল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ভার্টেক্স এই নেটিকে ইউজ করে আর কি। আচ্ছা, আনলাইক নোড.জেএস, ভার্টেক্স পলিগট। আচ্ছা, এটার মানেটা কি, যে ভার্টেক্স দিয়ে আপনি নোড.জেএস যে ওরকম জাভাস্ক্রিপ্টে কাজ করে, ভার্টেক্স অ্যাকচুয়ালি আপনি জাভাতেও কোড লিখতে পারেন, আপনি কোটলিনেও কোড লিখতে পারেন, আপনি জাভাস্ক্রিপ্টেও কোড লিখতে পারেন, রুবি, স্কালা, এগুলো সবই অনেকটা একত্রিত হয়ে আপনি পলিগট প্ল্যাটফর্ম বানাতে পারবেন। সো ধরেন আপনার যদি কোনো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার থাকে, সে জাভাস্ক্রিপ্টে ভার্টেক্স এর কোড করবে, আপনি জাভায় ভার্টেক্স এর কোড করবেন, এগুলোকে ডিপ্লয় দিবেন, সবগুলো একসাথে ইনহেরেন্টলি কাজ করবে। এই জন্য এটাকে বলে পলিগট আর কি। হ্যাঁ, সো এর আগে যে ইভেন্ট লুপটা বুঝালাম, এই জিনিসটাই এখানে আর কি ইয়া করে, যে এটার হার্টে আছে আর কি ইভেন্ট লুপ। মানে হচ্ছে একটা ইভেন্ট লুপ থাকে যেখানে একটা একটা করে ইভেন্ট আসবে এবং ওই লুপটা ওটাকে প্রসেস করবে। আহ এটাকেই বলে আর কি ইভেন্ট লুপ আর কি। সো এই ইভেন্ট লুপ, যে একটা ইভেন্ট লুপ দিয়ে আপনি অনেকগুলো ইভেন্টকে প্রসেস করবেন এবং আহ, ইয়া করবেন, সেটাকে আর কি মানে আমরা যদি একটা সিঙ্গেল ইভেন্ট লুপ দিয়ে এটাকে মেনটেন করি, তাহলে এটাকে বলে হচ্ছে রিয়েক্টর প্যাটার্ন আর কি। বাই দ্য ওয়ে, এগুলো জাস্ট টার্মিনোলজি আর কি। তো নোড জেএস হচ্ছে যেটাতে অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল থ্রেড থাকে, এই জন্য নোড জেএস কে বলা হয় সিঙ্গেল থ্রেডেড। হ্যাঁ, তো দেখা যায় কি, এটা এক হিসেবে ওয়েস্ট অফ আপনার রিসোর্স। কেন? কারণ হচ্ছে আপনার মেশিনে হয়তো বা 8টা কোর আছে, তাহলে আপনার একটা থ্রেড আসলে ইউজফুল হলো না, রাইট? আপনার 8টা কোর, কারণ আমরা জানি যে পার কোরে একটা করে থ্রেড আপনি ইজিলি চালাতে পারবেন আর কি, একটার সাথে একটা কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে নোড জেএস যেটা করতে, একটা আলাদা প্রসেস, আলাদা বলতে পারেন নোড জেএস অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্স রান করতে হয়। কিন্তু না, ভার্টেক্স এর কেস যেটা হয় কি, যে না, এটা নিজেই সবকিছু হ্যান্ডেল করে। সো এটা এরা যেটা করে, যে আন্ডারলাইং এ আপনার মাল্টিপল থ্রেড রান করে, আপনাকে সোজা বাংলা মাল্টিপল ইভেন্ট লুপ মডেল দিবে, এবং এটা আপনার সিপিইউর যতটা কোর সেটার উপর বেস করে ভার্টেক্সই ডিটারমাইন করবে। হ্যাঁ, আপনি কনফিগার করতে পারেন। তো এই জন্য ওরা এটাকে, মানে ভার্টেক্স এটাকে নাম দিয়েছেন মাল্টি রিয়েক্টর প্যাটার্ন। হ্যাঁ, ওকে, আমি ফরওয়ার্ড করি এখান থেকে। আচ্ছা, টক ইজ চিপ, শো মি দ্য কোর্স, এটা একটা ফেমাস লাইন লিনাক্স ওয়ার্ল্ডের। জাস্ট খালি দেখানোর জন্য যে ভার্টেক্স এ কোডটা কিরকম হতে পারে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি ফার্স্টে চিন্তা করছি আমি এটাকে আসলে আমি ভার্টেক্স এ কিরকম কোড প্যাটার্ন এগুলো দেখাবো। পরে চিন্তা করে দেখলাম আসলে আপনি যদি জাস্ট নেটে সার্চ করেন বা ভার্টেক্স আইওর যে ওয়েবসাইট আছে ওখানে যান, প্রচুর কোড অলরেডি দেখতে পারবেন, এবং ভার্টেক্স এর ডকুমেন্টেশন বের হবে খুবই সুন্দর। হ্যাঁ, অনেকটা স্প্রিং এ যারা ডকুমেন্টেশন নিয়ে হ্যাপি, তারা ভার্টেক্স এ গেলেও দেখবে অনেকটা সিমিলার ডকুমেন্টেশনই আছে। সো এই জন্য যেটা বলতেছি, যে এই জন্য আমি পরে ধারণা থেকে সরে আসলাম যে না থাক, আমার কোড দেখানোর দরকার নেই, কারণ যার অ্যাকচুয়ালি শেখার দরকার পড়বে সে ওখানে গিয়ে ইজিলি দেখতে পারবে। এটা জাস্ট খালি একটা এক্সাম্পল দেওয়া, যে ভার্টেক্সে এই এখানে আমি দুইটা ক্লাস, এটা হচ্ছে আমার মেইন ক্লাস। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল হচ্ছে একটা ধরে নিতে পারি এভাবে, যে একটা ইভেন্ট লুপকে কেন্দ্র করে একটা ভার্টিক্যাল, এভাবে চিন্তা করতে পারি আর কি। হ্যাঁ, তো এখানে যদি আমি একটা আমি এখানে একটা প্রোগ্রাম লিখেছি, যে প্রোগ্রামের কাজ হচ্ছে একটা এইচটিটিপি সার্ভার ক্রিয়েট করা। হ্যাঁ, এখানে vertex.create এইচটিটিপি সার্ভার দিলেই আমার এইচটিটিপি সার্ভারটা ক্রিয়েট হয়ে যায়। এখানে আমি একটা রিকোয়েস্ট হ্যান্ডলার মেথড রাখিয়েছি, যেখানে যে কোনো রিকোয়েস্ট আসলে এই হ্যান্ডলার মেথডটা এই রিকোয়েস্টটা নিয়ে কাজ করবে। তো এখানে যদি আমরা কোডটা দেখি, যে আমি জাস্ট বলেছি রিকোয়েস্ট ডট রেসপন্স ডট এন্ড হ্যালো,
এই কোডটা রান করলেই আমার এই যদি আমি লোকাল হোস্ট কোলন 8080 যেখানে লিসেন করতেছি আমি 8080 পোর্টে, তাহলে আমি এখানে দেখবো হ্যালো দেখা যাচ্ছে। সো খুবই সিম্পল, আমি জাস্ট একটা এইচটিটিপি সার্ভার রান করে ফেললাম এতটুকু কোড দিয়ে, এবং এটা যখন হিট করতেছি আমি একটা রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, সো এবার এটার সাথে একটু জাস্ট আমি কম্পেয়ার করার জন্য বলি যে এটার সাথে কম্পেয়ার করি আমরা যদি আমরা স্প্রিং ফ্রেমওয়ার্ক বা জাভা ইভেন আমরা যদি সার্ভলেটেও কোড লিখি, তাহলে আমাদের করতে হবে কি যে আমাদের হয়তো বা একটা স্প্রিং ফ্রেমওয়ার্কে আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমাদের একটা লিখতে হবে যেটা হয়তো একটা রেস্ট কন্ট্রোলার যেটা রিকোয়েস্ট নিবে, করবে, এবং এটাকে আমরা হয়তো বা একটা অ্যাপ্লিকেশন কন্টেইনার যেমন টমকেট সেটাতে ডিপ্লয় করতে হবে, রাইট? ভার্টেক্স এটা কোথায় ডিপ্লয় করতে হবে? এটা আসলে কোথাও ডিপ্লয় করতে হবে না, এটা একটা জাস্ট নরমাল জাভা প্রোগ্রাম। তার মানে এটা একটা জাস্ট আপনি জাভা জার মাইনাস জার দিয়ে এটাকে রান করতে পারেন। আপনি জাস্ট এই মেইন ক্লাসটাকে রান করবেন তাহলেই হয়ে যাবে। এখানে কিন্তু আন্ডারলাইন এ কোনো টমকেট সার্ভার চলতেছে না, কিছুই না। হ্যাঁ, এই এইচটিটিপি সার্ভারটা এটা ভার্টেক্স এর মধ্যে দেওয়াই সাপোর্ট, ভার্টেক্স এর কোডের ভেতরে দেওয়াই সাপোর্টটাই হচ্ছে এইটা। হ্যাঁ, সো ইজিলি আমরা আসলে এরকম একটা এইচটিটিপি এন্ড পয়েন্ট ইজিলি তৈরি করে ফেলতে পারি। সো এটা জাস্ট সরি একটা এক্সাম্পল আমি দেখালাম। আচ্ছা, আমি জাস্ট এমনিতেই কয়েকটা জিনিস আনার জন্য ফার্স্টে আমরা বলেছিলাম যে ভার্টেক্স রিঅ্যাক্টিভ। আচ্ছা, রিঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করেছেন, রিঅ্যাক্টিভের একটা হার্টই হচ্ছে গিয়ে ইভেন্ট বেস সিস্টেম আর কি। হ্যাঁ, মানে মেসেজ ড্রিভেন সিস্টেম। সো এখানে হয় কি যে একটা কম্পোনেন্ট একটা কম্পোনেন্টকে মেসেজ দেয় এবং দেন ওই কম্পোনেন্টটা কাজ করা শুরু করে। সো এই ইভেন্ট বাসটা এই ভার্টেক্স এর মধ্যে খুব ভালোভাবে ইজিলি ইন্টিগ্রেট করে দেওয়া। সো আপনি যদি ভার্টেক্স এ কাজ করেন, দেখা যায় যে এই স্প্রিং বা এই টাইপের ইয়েগুলোতে আপনাকে ইভেন্ট বাস বা এগুলো তৈরি করতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু কনফিগার করা, এই করা সেই করা, এগুলো করতে হয়। ভার্টেক্স এর মধ্যে বাই ডিফল্ট ইভেন্ট বাস দিয়ে দেওয়া আছে আর কি। এইটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশনের ডিফারেন্ট পার্টকে সাথে কমিউনিকেট করতে পারি। হ্যাঁ, আমাদের মাল্টিপল এইচটিটিপি হয়তো বা সার্ভিস আছে সেগুলোর সাথে কমিউনিকেট করতে পারি, পিয়ার টু পিয়ার কমিউনিকেশন করতে পারি, অনেক কিছুই করতে পারি আর কি। ইভেন্ট বাস তৈরি করার একটা কোডের জাস্ট স্নিপেট দিয়েছি আমি, যে এখানে যদি আমি জাস্ট বলি ভার্টেক্স ডট ইভেন্ট বাস, তাহলে আমাকে একটা ইভেন্ট বাসের ইনস্ট্যান্স দিয়ে দিবে। সেখান থেকে আমি নিচের লাইনটা করি কনজিউমার ডট হ্যান্ডেল। সো এগুলো নর্মালি যে ইভেন্ট বাস বা এগুলো নিয়ে আমরা যারা কাজ করি না, জানি যে একটা অ্যাড্রেস এটা রেজিস্টার করতে হয়। এখানে আমি এই যে কম অনিয়া সাম অ্যাড্রেস সাম মেসেজ অ্যাড্রেস এখানে রেজিস্টার করছি। সো যে কেউ আমাকে এই অ্যাড্রেসে মেসেজ পাঠাইলে আমি এই মেসেজটা এই হ্যান্ডলার মেথডে পেয়ে যাব। সো দ্যাটস ভেরি সিম্পল, জাস্ট মানে বলতে পারি 3-4 লাইন দিয়েই আমি একটা ইভেন্ট বাস তৈরি করে এবং এটা করতে পারতেছি। আচ্ছা, তাহলে ভার্টেক্স আসলে কি অফার করে? হ্যাঁ, যেহেতু আমি এতক্ষণ ধরে আসলে অনেকগুলো কনসেপ্ট নিয়ে কথা বললাম, তো কনসেপ্ট নিয়ে কথা বললাম, নন ব্লকিং আইও নিয়ে কথা বললাম। হ্যাঁ, এবং বললাম যে ভার্টেক্স আসলে এই নন ব্লকিং আইও ভাবে কাজ করতে দেয়। আসলে এটা কি অফার করে? হ্যাঁ, আচ্ছা, এটা কি জাস্ট খালি নন ব্লকিং আইও ক্যাপাবিলিটি করে জাস্ট এই যে আমরা আইওর জন্য ওয়েট করছি না এতটুকুই না, আসলে জাস্ট এতটুকু হলে এই জাস্ট এই ভার্টেক্স দিয়ে মানে জাস্ট এটা ইউজ করার জন্য আমি স্প্রিং বাদ দিয়ে এখানে কাজ করার কোনো মানে নাই আসলে তা। ভার্টেক্স আসলে একটা বিশাল সর্ট অফ ইকোসিস্টেমই প্রোভাইড করে, যেটা দিয়ে আপনি মাইক্রো সার্ভিস বা সার্ভিস গুলো ডেভেলপ করতে পারবেন। জাস্ট আমি বলার জন্য বলি যে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আহ, এই যে এই নন ব্লকিং কল গুলো, এই কল গুলো আপনি কিভাবে করতেছেন? হ্যাঁ, ধরেন এই যে এই কলগুলো যদি আপনি ওই যে নন ব্লকিং আইও ইউজ না করে কল করেন, তাহলে আলটিমেটলি আপনার কি বলবো মানে এই ইভেন্ট লুপ মডেলের কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি ইভেন্ট লুপ মডেল থেকে যদি ধরেন আপনি নর্মাল জেডিবিসি যে লাইব্রেরি আছে আমরা সেটা ইউজ করে কল দিলাম, জেডিবিসি লাইব্রেরি এইটা হচ্ছে একটা ব্লকিং কল। তার মানে হচ্ছে এই লাইব্রেরিটা আন্ডারলাইংলি জাভার ওই যে ব্লকিং এপিআই কল আছে সেটা ইউজ করে কল দেয়, তাহলে কিন্তু আপনার লাভ হবে না, রাইট? এই জন্য আপনার তাহলে কি লাগবে যে আপনার এরকম লাইব্রেরি লাগবে যেটা জেডিবিসির সাথে কানেক্ট করবে এবং একই সাথে এটা নন ব্লকিং আইও ইউজ করবে। নন ব্লকিং আইও বাই দ্য ওয়ে এই জিনিসটা কি, এটা কিন্তু এমন না যে আন্ডারলাইং এ এটা আরেকটা থ্রেড রান করতেছে। হ্যাঁ, যেটা আর কি নরমালি অ্যান্ড্রয়েডে আমরা দেখি যে আরএক্স জাভা দিয়ে লোকজন আমরা কাজ করি, তো আমরা মনে করি যে আচ্ছা আমরা তো ডিরেক্টলি হ্যান্ডেল করতেছি না। হ্যাঁ, আমরা একটা নেটওয়ার্ক কল করতেছি, আমরা কোনো থ্রেড ডিরেক্টলি ম্যানেজ করছি না, কিন্তু না, আন্ডারলাইং এ এটা একটা আলাদা থ্রেডই ম্যানেজ করে। এই সেম কনসেপ্টটা কিন্তু এখানে করলে আমি যে টকটা দিলাম এতক্ষণ ধরে যে এটা যে ওয়েস্টেজ অফ সিপিইউ ইউজ, এটা হবে না। এই নন ব্লকিং জিনিসটা এটা আসলে একটা ওএস এর সাপোর্ট। হ্যাঁ, ওএস এর লো লেভেলে বলতে গেলে যে ওএস এ আপনি এইভাবে চিন্তা করতে পারেন, ফাইল সিস্টেমে আপনি বলে দিতে পারেন ওএস কে হেই তোমার ফাইল রেডি হলে আমাকে দিও।
সো এই ফিচারটা ইউজ করতে হবে। সো আপনার যে লাইব্রেরি গুলো আছে, লাইব্রেরি গুলো যে এপিআই গুলো ইউজ করে এগুলো নিয়ে কাজ করতে হবে, না হলে ওভারঅল লাভ হবে না আর কি। হ্যাঁ, সো এই জন্যই এই ভার্টেক্স এ আসলে অনেক কিছুর জন্য যে ডেটাবেজ আপনি কানেক্ট করবেন, আপনি এইচটিটিপি ক্লায়েন্ট দিয়ে আদার সার্ভিসে কল করবেন, এগুলোর জন্য এরা সবকিছু এগুলো প্রোভাইড করে। কারণ এগুলো যদি প্রোভাইড না করতো, আর আপনি যদি লেটস সে অ্যাপাচি এইচটিটিপি ক্লায়েন্ট ইউজ করতেন, তাহলে কিন্তু আসলে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো মানে থাকতো না। মানে হচ্ছে আপনি ইভেন লুপের ভেতরেই এই ব্লকিং এপিআই ইউজ করতেন, তাহলে লাভ হতো না আর কি। হ্যাঁ, সো এই জন্যই বলতে পারি যে ভার্টেক্স আর কি অনেক কিছু প্রোভাইড করে। আচ্ছা, এটার জাস্ট আমি একটা ওভারভিউ দেওয়ার জন্য আমি ভার্টেক্স এর ওয়েবসাইট থেকে কিছু জিনিস ডাউনলোড করেছি, যে জাস্ট দেখানোর জন্য যে কি কি প্রোভাইড করে। আচ্ছা, শুরুতে হচ্ছে ভার্টেক্স কোর, যেটা হচ্ছে ভার্টেক্সে আপনার ফাইল সিস্টেম অ্যাক্সেস করা, এইচটিটিপি, টিসিপি কল এগুলোকে অ্যাক্সেস করার জন্য আপনাকে দিবে। সো ভার্টেক্স কোর দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। ওয়েব, আচ্ছা আমরা জানি যে ওয়েব অ্যাপ্লিকেশনের সার্টেন ইয়ে আছে, যে আপনি হয়তো বা রিকোয়েস্ট গুলোকে পার্স করবেন, আপনি রাউটিং করবেন, আপনি ডিফারেন্ট ইউআরএল আপনাকে ডিফারেন্ট মেথড যাবে, আপনার ডিফারেন্ট ইউআরএল ডিফারেন্ট সার্ভিস যাবে, এগুলো ওয়েব ক্লায়েন্ট। আপনার যে আমি যেটা বললাম যে অ্যাপাচি এইচটিটিপি ক্লায়েন্ট ইউজ করলে এখানে লাভ হবে না, আপনাকে একটা ওয়েব ক্লায়েন্ট ইউজ করতে হবে যেটা নন ব্লকিং ফ্যাশনে। সো ভার্টেক্স আপনাকে ওয়েব ক্লায়েন্ট দিবে। এরকম ওয়েব এপিআই যারা আর কি ওপেন এপিআই নিয়ে কাজ করেছেন, ওগুলোর সাথে কি বলবো লিঙ্ক আপ করার জন্য যেগুলো দরকার, এগুলো ভার্টেক্স প্রোভাইড করেছে। এগুলো প্রত্যেকটি হচ্ছে আলাদা আলাদা লাইব্রেরি। আমি আগেই বলেছি ভার্টেক্স হচ্ছে খুবই মডিউলার, সো এখানে প্রত্যেকটাকে আলাদা করে ইয়ে করেছে আর কি। সো ডেটা অ্যাক্সেসের জন্য আপনি মাইএসকিউএল ডেটাবেস ইউজ করেন, মঙ্গোডিবি, জেডিবিসি, এগুলো সবগুলোর জন্য আলাদা করে আপনাকে ক্লায়েন্ট এগুলো দেওয়া আছে। এগুলো সবই ভার্টেক্স এর ইয়ে থেকে। রিঅ্যাক্টিভ, ভার্টেক্স দিয়ে আপনি রিঅ্যাক্টিভ ওয়েতে কাজ করতে পারবেন না। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম নন ব্লকিং রিঅ্যাক্টিভ এর জাস্ট একটা এইভাবে চিন্তা করতে পারি পার্ট। হ্যাঁ, রিঅ্যাক্টিভ এর আরো অনেক কিছু আছে। এভাবে আপনি মানে খুব সিম্পলি ভাবে বলা যায় যে আপনি মাল্টিপল অ্যাসিনক্রোনাস অপারেশন করবেন এবং ওগুলাকে কম্বাইন করে কিছু করবেন। এই জন্য ভার্টেক্স আরএক্স জাভার সাথে ইন্টিগ্রেশন প্রোভাইড করে, রিঅ্যাক্টিভ স্ট্রিমিং এর সাথে এই টাইপের অনেক কিছুই করে। এগুলো জাস্ট টার্ম করলাম আমি এখানে। মাইক্রোসার্ভিসের খুবই কোর পার্টে থাকে সার্ভিস ডিসকভারি, সার্কিট ব্রেকার, যারা আমরা মাইক্রোসার্ভিস নিয়ে কাজ করি, এগুলোর একেবারে কি বলবো মানে হোম গ্রাউন্ডে ডেভেলপ করা। আর নরমালি আমরা স্প্রিং নিয়ে কাজ করলে দেখা যায় সার্ভিস ডিসকভারির জন্য আলাদা লাইব্রেরি ইউজ করি, সার্কিট ব্রেকারের জন্য আলাদা ইয়া ইউজ করি। এখানে সবই ভার্টেক্সে অলরেডি করে দেওয়া আছে এবং এফিশিয়েন্ট ওয়েতে আমরা যে কনসেপ্টটা বললাম নন ব্লকিং আইও এইভাবে করে দেওয়া আছে আর কি। অথেন্টিকেশন, অথরাইজেশন, অথেন্টিকেশনের জন্য এপিআই, এগুলো মেসেজিং, আপনি যদি কোনো মেসেজিং ক্লায়েন্ট ইউজ করেন বা মেসেজিং ইউজ করেন, সেগুলোর জন্য ডেভঅপস, আপনার অ্যাপ্লিকেশন নরমালি দেখা যায় আমরা এগুলোতে বিভিন্ন পরিমাণ ম্যাট্রিক্স এগুলো করি, হেলথ চেক করি। হ্যাঁ, সেগুলোর জন্য যে ইন্টিগ্রেশন করা দরকার সেগুলো দেওয়া আছে। ক্লাস্টারিং, আপনি অ্যাপ্লিকেশনটা অবশ্যই ক্লাস্টারে রান করবেন, ডিফারেন্ট ক্লাস্টার, এই জিনিসগুলো সবগুলোর সাপোর্টিভ ভার্টেক্সে দেওয়া আছে। এগুলো সবগুলো আলাদা আলাদা কিন্তু লাইব্রেরি, এই যে আমি বললাম আবার যে মডিউলার আর কি। সো ওভারঅল আর কি এখানে বলবো যে সো অনেক কিছুই আছে ভার্টেক্সে, যারা আর কি এই জিনিসটা যারা মাইক্রো সার্ভিস ডেভেলপ করতে চান খুবই হাইলি স্কেলেবল, বা বলবো যে খুবই রিসোর্স এফিশিয়েন্ট, হ্যাঁ, এবং স্কেলেবল, তারা আসলে ভার্টেক্স দিয়ে অনেক কিছুই করতে পারবেন। কারণ ভার্টেক্সটা আমার কাছে দেখে মনে হচ্ছে অনেকটা মাইক্রো সার্ভিসকে মাথায় রেখে আর কি ওভারঅল এই জিনিসটা ইয়ে করা হয়েছে আর কি। সো অনেক কিছুই বললাম এই পর্যন্ত। তো রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং এ এসে অনেক কিছু বললাম, তো অনেকটা শেষের দিকে এসে আর কি বলি যে সো এটা দেখে যদি কেউ মনে করেন যে হ্যাঁ ঠিক আছে ওভারঅল খুবই ভালো, আই এম ভেরি এক্সাইটেড, শুড আই জাস্ট থ্রো মাই কারেন্ট স্ট্যাক এবং স্টার্ট ইউজিং রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং উইথ ভার্টেক্স রাইট অ্যাওয়ে, আমরা কি এটা করবো? হ্যাঁ, আমরা এতদিন ধরে স্প্রিং এগুলোতে কাজ করলাম, এখন কি এগুলো সব বাদ দিয়ে ভার্টেক্সে তাহলে ঝাঁপিয়ে পড়ে কাজ করবো? ওয়েল, মানে জিনিসগুলোর ডিসিশন বা ইয়েগুলো এত সোজা না, কারণ যে কোনো কিছুরই আসলে আন্ডারলাইং অনেক ধরনের কি বলবো মানে অনেক ধরনের রিজন থাকে, বা অনেক ধরনের রিসোর্সের অ্যাভেলেবিলিটি থাকে। হ্যাঁ, সো ভার্টেক্সেও সার্টেন কাইন্ড অফ চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ গুলোর মধ্যে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস বা রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং ইজ ইনহেরেন্টলি ভেরি হার্ড আর কি। যারা রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন, যারা সাপোজ খুবই সিম্পলি আরএক্স জাভা নিয়ে কাজ করছেন, তারা জানবেন যে আরএক্স জাভা এই যে বিভিন্ন চেইন, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো এগুলো মেনটেন করা বেশ ডিফিকাল্ট। মানে আপনাকে ডিফিকাল্ট বলতে আমি এটা বুঝাতে চাচ্ছি আপনার এটার জন্য একটা সার্টেন লেভেল অফ নলেজ লাগবে। আমি এইভাবে চিন্তা করতে পারি যে একজন ফ্রেশার চট করে
মানে এখানে এসে করতে পারবে না। এটা কারণ আছে। আমরা ছোটবেলা মানে আমরা যখন প্রোগ্রামিং শুরু করি আমরা সবকিছু সিনক্রোনাস মডেলে কাজ করি, রাইট? আমি একটা সাম করব 2+2 দেন প্রিন্ট করব। এই জিনিসটা পুরোটা একটা সিঙ্ক। মানে আমার একটা স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে পরেরটা, রাইট? যখনই আমরা এই জিনিসগুলোকে অ্যাসিনক্রোনাস বা রিঅ্যাক্টিভ এ চলে যাই তখন হয় কি যে আমরা একটা কোড কাজ করব, ওকে এটা একটা কল আলাদা হয়তোবা থ্রেডে রান করব, এটার রেজাল্টটা নিয়ে কাজ করব। সো আমরা এটাকে একটা কল দেই, দেন আমরা এটার জন্য ওয়েট করি, একটা কল ব্যাক এর জন্য ওয়েট করি, হ্যাঁ? সো এর জন্যই অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংটা হার্ড। এখানে অনেকগুলো কল ব্যাক হ্যান্ডলার থাকে যেটাকে বলা হচ্ছে লেট টু কল ব্যাক হেল্প, যদিও এটা রিমেডি আছে। সার্টেন প্রোগ্রামিং প্যাটার্ন দিয়ে আপনি কল ব্যাক হেল্প ইয়ে করতে পারেন। আরএক্স জাভা দিয়ে খুব ইজিলি এই জিনিসটা করা যায়। আরেকটা হচ্ছে বলে যে ভার্টেক্স আনঅপিনিয়ন্টেড, মানে হচ্ছে ভার্টেক্স এর সার্টেন বিষয়ে আসলে অপিনিয়ন নাই। তার মানে হচ্ছে আপনাকে নিজে থেকে বের করতে হবে যে বের করতে হবে না এক্স্যাক্টলি, আমি কি বলবো এটাকে, মানে ধরেন এই যে সাপোজ কল ব্যাক, এখানে দেখবেন আপনার প্রচুর কল ব্যাক থাকবে। তো ভার্টেক্স এ ডিরেক্টলি কল ব্যাক নিয়ে হ্যান্ডেল করার মতো এপিআই বা তারা দেয়নি। তারা বলতেছে যে এটা হচ্ছে প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স এর স্ট্রাকচার, সো তোমার যেভাবে দরকার তুমি সেভাবে নাও। হ্যাঁ, তুমি আরএক্স জাভা ইউজ করো, তারা ওই যে আরএক্স জাভার সাথে এক্সটেনশন দিয়ে দিছে, কিন্তু ভার্টেক্স নিজে থেকে এই ইয়েটা দেয়নি। সো এটাই আর কি, এটার সুবিধাও আছে, অপিনিয়নের আনঅপিনিয়নের সমস্যাও আছে। এই তো আর কি। আমি যেটা দেখেছি যে চ্যালেঞ্জেস মেইনলি থাকে হচ্ছে যে ভার্টেক্স নিয়ে যারা কাজ করে তাদেরকে একটু এক্সপেরিয়েন্স ডেভেলপার হইতে হয়, কারণ যারা কি বলবো ফ্রেশার বা তারা শুরুতে আসলে এই কনসেপ্টটা গ্রাস্প করতে অনেক সময় লাগে আসলে, কারণ আপনাকে মাল্টি থ্রেডিং এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় থাকতে হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই ভার্টেক্স একটা খুবই ইজি বলবো ইজি ইন্টারফেস টাইপের জিনিস দিয়ে যেগুলো দিয়ে করতে পারবেন, কিন্তু আপনি যদি কনসেপ্ট না থাকে আপনি জানবেন না। আপনি দেখা যাবে ইভেন্ট লুপে অনেক বড় একটা কাজ করছেন যেটা ইভেন্ট লুপকে ব্লক করে দিচ্ছে। ইভেন্ট লুপ ব্লক করা মানে কি, একটা ইভেন্ট লুপে আপনি হাজারটা, আমরা বলছি যে হাজারটা রিকোয়েস্ট প্রসেস করবেন, আপনার একটা রিকোয়েস্টে আপনি এমন একটা কাজ করলেন যেটা হয়তো বা 1 সেকেন্ড লাগলো, তাহলে কিন্তু বাকি সবগুলো রিকোয়েস্ট ওই সময় বসে আছে, রাইট? সো এই যে এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করা এগুলো নট ইজি আর কি। বাট এগেইন লোকজন করতেছে। আপনারা যদি ভার্টেক্স এর ওয়েবসাইটে যান আপনি দেখবেন যে এখানে বড় বড় কোম্পানি VMware, রেড হার্ট, হুডু, মানে যারা ওই যে স্ট্রিমিং সার্ভিস প্রোভাইড করে, এরা অনেকেই ভার্টেক্স নিয়ে কাজ করে। ওই যে আরএক্স জাভা, যারা নেটফ্লিক্স, রাইট, এই টাইপের কোম্পানিগুলো এগুলো কাজ করে, কারণ ভার্টেক্স এরা ইফিশিয়েন্টলি করে। রিয়েক্টিভ প্রোগ্রামিং এর মেইন কনসেপ্টই আসছে ইফিশিয়েন্ট, রেজিলিয়েন্ট এগুলো থেকে। তো ভার্টেক্স দিয়ে এই জিনিসটাই করা যায় এবং বেশ ভালোভাবে ইজিলি করা যায়। কিন্তু এগেইন ওই যে বলা যায় যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ নলেজ লাগে। সো আমি বলবো এটা নট নেসেসারিলি চ্যালেঞ্জ অফ ভার্টেক্স, বাট বলবো যে এটা সর্ট অফ প্রিরিকুইজিট অফ ভার্টেক্স আর কি। সো আমি আসলে সময়ের দিকে খেয়াল রাখতেছিলাম, তাই আমি টকটা কিভাবে শেষ মানে করতেছিলাম। সো ওভারঅল আই গেস এটাই, কারণ অলরেডি 50 মিনিটের মতো হয়ে গেছে। আমি কিছু সময় রাখবো কোশ্চেন আনসারের জন্য। সো Uh, ইয়েস, we have got some nice questions. Let's go ahead with some of the questions. The first one is let's go ahead with this one. The question হচ্ছে যে what is message driven? Please explain again more broadly. So Sheikh Said ওকে জানতে চেয়েছেন। ওকে ওকে সো ফার্স্ট অফ অল এই জিনিসটা নিয়ে ওভারঅল এর জন্য এগেইন 1-2 মিনিটে আমি বললে আমি জানি না আসলে কতটা ভালোভাবে বলতে পারবো বা আপনি বুঝতে পারবেন কিনা। আপনি এমনিতে করতে পারেন। আমি জাস্ট সিম্পল আইডিয়া দিই মেসেজ ড্রিভেন এর কনসেপ্টটা কি। কনসেপ্টটা এইভাবে আপনি চিন্তা করতে পারেন যে আপনার কাছে একটা সাপোজ ইউজারের রেজিস্ট্রেশন রিকোয়েস্ট আসছে, আপনি ইউজারকে ডেটাবেসে সেভ করলেন, দেন আপনি একটা ইমেইল পাঠাবেন, কারণ ইউজারকে ওই যে কি বলবো এটাকে, ওই যে ইমেইল কনফার্মেশন ইমেইলের জন্য করতে হয়, দেন আপনি ইউজারকে এদিক থেকে রেসপন্স পাঠাবেন আর ওদিকে ইমেইল করবেন। যদি চিন্তা করে দেখেন এই ইমেইল সার্ভিসটা, এটা একটা অনেকটা ফায়ার এন্ড ফরগেট করতে পারেন। তার মানে আপনি ইমেইল সার্ভিসকে কল করলেই আপনার হয়ে যায়, আপনার এটার জন্য ওয়েট করার দরকার নেই। কিন্তু নরমালি ব্লকিং এপিআই দেখা যায় আপনাকে অনেকক্ষণ ইমেইল এই যে পাঠানো পর্যন্ত ওয়েট করতে হবে, কিন্তু আপনার এই রিকোয়েস্টটাকে ওই পর্যন্ত আটকে রাখা অহেতুক। আচ্ছা, এই মেসেজ ড্রিভেন এটার কনসেপ্ট হচ্ছে আপনার বিভিন্ন সার্ভিস থাকবে, আপনি একটা জাস্ট মেসেজ ফায়ার করবেন। আপনি একটা ধরে নিই আমি যে একটা ইমেইল সার্ভিস আছে, এটার কাজ হচ্ছে যে কোনো ইমেইলের জন্য মেসেজ দেওয়া। আপনি আপনার যে এপিআইটা লিখতেছেন বুকিং সার্ভিসের এপিআই, এখান থেকে আপনি একটা মেসেজ ফায়ার করবেন। মেসেজের কাজ কি, মেসেজের হেডার মধ্যে থাকবে যে এই ইমেইলটা পাঠাও এই ইউজারকে। এটার কাজ হবে দেন এইটা একটা ইভেন্ট আকারে চলে যাবে এবং ওই এই মেসেজ সার্ভিসের ইমেল সার্ভিসের কথা বললাম সেটা এটাকে হয়তো বা এসএমটিপি তে কানেক্ট করে ওই ইউজারের কে পাঠায় দিবে।
সো এরকম যদি আমরা চিন্তা করি অনেকগুলো কম্পোনেন্ট আছে, যে কারো কাজ এরকম ইমেল পাঠানো, কারো কাজ হয়তো বা কি বলবো এই এখানে ড্রাইভার সার্ভিসের কথা বলি, তাহলে ড্রাইভারকে ইয়ে করা। তো এইভাবে যখন আপনি সিস্টেমটা ডেভেলপ করবেন, তাহলে এটাকে আমরা বলবো যে মেসেজ ড্রিভেন বা মেসেজ ওরিয়েন্টেড সার্ভিস গুলো, এবং আপনাকে মেসেজ দিয়ে কমিউনিকেট করতে হবে, এটাই আর কি। আমি এগেইন শর্ট করার চেষ্টা করতেছি, কারণ ওভারঅল এগুলো কনসেপ্ট, এগুলো নিয়ে অনেকক্ষণ কথা বলা যায় আসলে। ওকে, বলবো। All right, we'll have Arnav again for a future session with the same topic with much more detailed things. Okay, so let's go ahead with the next question. Robin Hassan জিজ্ঞেস করেছেন যে what is the difference of Vert.x and Micronauts, and which one is better? Do you have experience working with Micronauts? No, সরি, আমি আসলে ইভেন আমি একটু নামও ওইভাবে শুনিনি, সো আমি কমেন্ট করতে পারছি না আসলে। আচ্ছা, ঠিক আছে। Micronauts is just another framework of writing microservice. I'm sure যে আপনারা একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। এই প্রশ্নটাই আপনি হচ্ছে গুগল এটা কি করলে রিঅ্যাক্টিভ, মানে কারণ আমি তো ভার্টেক্স এর সাথে কম্পেয়ার করলাম স্প্রিং এর যে নরমাল স্প্রিং বা জাভাই বেস এগুলোর সাথে, আমি কিন্তু আমার ভিডিও শিওর না। It's a new framework. It's around for some time. লোকজন এটা হচ্ছে যে এটা নিয়ে কথা বলতেছে রিসেন্টলি। I'm not sure. I'm not also equipped with it to compare. All right. So let's go ahead with next question, which is Shah Minul Amin প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে good to know about Vert.x. What's the difference between Spring Web Flux and Vert.x? And what are the benefits of using Vert.x over Spring Web Flux? গুড কোশ্চেন, অ্যাকচুয়ালি ভেরি গুড কোশ্চেন, বিকজ আমি আসলে নিজে স্প্রিং ওয়েব ফ্লাক্স নিয়ে কথা বলতে চেয়েছিলাম, আমি আসলে ভুলে গেছি, কারণ এটা আমার স্লাইডের মধ্যে নেই, স্লাইডের মধ্যে ইনক্লুড করার প্ল্যান ছিল, পরে ভুলে গেছি। যাই হোক, ওয়েব ফ্লাক্স, হ্যাঁ, অ্যাকচুয়ালি এই রিঅ্যাক্টিভ ডেভেলপমেন্টের জন্য স্প্রিং অনেক পরে আসা চিন্তা করলো যে না, রিঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট সাপোর্ট দেওয়া দরকার, তাই 2017 সালে যে দেন তারা শুরু করলো যে এই স্প্রিং 5 থেকে আই গেস, হ্যাঁ, যে রিঅ্যাক্টিভ স্প্রিং বা এই স্প্রিং ওয়েব ফ্লাক্স এর মাধ্যমে এই ইয়ে দেওয়া। সো ফার্স্ট অফ অল আমি কিছুটা কাজ করছি বা দেখছি স্প্রিং ওয়েব ফ্লাক্স অনুসারে। সো সেখান থেকে আইডিয়া নিয়ে জাস্ট বলতে পারি যে হ্যাঁ, স্প্রিং এ যারা কাজ করছেন তাদের জন্য এক হিসেবে স্প্রিং ওয়েব ফ্লাক্সে যাওয়াটা আরো ইজিয়ার। এটাও রিঅ্যাক্টিভ প্ল্যাটফর্ম প্রোভাইড করে, বাট এগেইন এই স্প্রিং ওয়েব ফ্লাক্স আমি আন্ডারলাইন খুব ডেপথ জানি না, সো আমি ডিরেক্টলি কমেন্ট করতে পারছি না, কিন্তু আমি ধরে নিতে পারতেছি এটাও সর্ট অফ রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং, রিঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট এগুলো নিয়ে ইয়া করে। সো দুইটার মধ্যে যদি ডিফারেন্স বলি, আচ্ছা, স্প্রিং এর জন্য এগেইন আপনাকে হয়তো বা স্প্রিং রিঅ্যাক্টিভ এগুলোর জন্য আপনাকে স্প্রিং ফ্রেমওয়ার্ক, ওই যে আমি যেটা বললাম যে ভার্টেক্স একটা টুল কিট, এটারে আপনি আপনার সার্টেন কাজে যতটুকু ইউজ করবেন অতটুকু জানেন, এটা একটা জাস্ট জাভা প্রোগ্রামিং হিসেবে আপনি একটা অ্যাপ্লিকেশন হিসেবে আলাদা করে রান করে ওটা ইউজ করতে পারেন। আমি জানি না আসলে ওয়েব ফ্লাক্স এর আন্ডারলাইন যে ডিজাইন বা এটা কিরকম, বাট ওইটা দিয়েও করতে পারেন আপনি যদি আসলেই আমি এভাবে বলবো যে রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং নিয়ে এক্সপ্লোর করতে চান এবং আপনি আগে স্প্রিং এ কাজ করে আসেন, তাহলে আসলে আপনি স্প্রিং ওয়েব ফ্লাক্সি দিয়ে শুরু করতে পারবেন। তাহলে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন ফার্স্টে যে আমরা যে ট্রেডিশনাল সিনক্রোনাস ভাবে প্রোগ্রামিং করি আর এর সাথে যে রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং করি এটার ডিফারেন্স এবং কিভাবে। আমি শিওর স্প্রিং ওয়েব ফ্লাক্সেও খুবই ইফিশিয়েন্টলি রিসোর্স হ্যান্ডলিং এর বিষয় আছে, কারণ এটা ছাড়া আসলে এই রিঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট কনসেপ্টেরই কোনো ভ্যালু নেই আর কি। সো ইয়া, আই মিন আমি এভাবে বলবো যে দুইটার মধ্যে যে স্প্রিং ওয়েব ফ্লাক্স অপেক্ষাকৃত নিউ, ভার্টেক্স এর 4 বছর পরে আসছে, ভার্টেক্স সর্ট অফ একটু ম্যাচিউর সিস্টেম আর কি, এভাবে চিন্তা করতে পারি। ওয়েব ফ্লাক্স তো স্প্রিং 5 থেকে আসছে আর কি। আমার কাছে যেটা মনে হয় যে যদি আপনি অলরেডি স্প্রিং একটা মানে ইউজ টু হয়ে থাকেন, তাহলে আপনার জন্য স্প্রিং ওয়েব ফ্লাক্সে মুভ করাটা অনেক ইজিয়ার হবে, কারণ স্প্রিং ওয়েব ফ্লাক্স যেভাবে তৈরি করা হয়েছে যেটা হচ্ছে যে স্প্রিং এর যে রেগুলার ওয়ে অফ ডুইং থিংস ওটাকে সিমিলার রাখা হয়েছে। সো খুব বেশি ডিফারেন্স নাই, হয়তো কিছু অ্যানোটেশন কিছু জায়গায় হচ্ছে ওয়ে অফ রাইটিং প্রোগ্রামিং একটু ডিফারেন্ট হবে, বাট মোস্ট অফ দ্য কেসেস একই রকম আর কি। সো শিফটিংটা ইজিয়ার হবে, বাট এগেইন ইটস ডিপেন্ডস। আসলে শুধুমাত্র এটা তো আসলে জেনারিক কোনো অ্যান্সার আমার মনে হয় নাই। আমার মনে হয় যে যখনই আপনি কোনো একটা ডিসিশন নেবেন, স্টাডি আপনার কেসের সাথে এটা যায় কিনা, বাট দিজ আর দ্য টুলস অ্যাভেলেবল। মানে আপনার কাছে ভার্টেক্স আছে, স্প্রিং ওয়েব ফ্লাক্স আছে, হ্যাঁ, বা আপনি হচ্ছে নর্মাল মানে আপনি যদি মানে আমার কাছে যেটা মনে হয় যে
যদি আপনি রিয়েক্টিভ প্রোগ্রামিং করতে চান তাহলে আরো অনেকগুলো টুলস অ্যাভেলেবল আছে, and how you are going to approach it, it's up to you. The Vert.x is one of the tool that available on your plate, and it's nicest one. Acha. So let's go with the other question. Said Hassan প্রশ্ন করেছেন, is there any tag leaf support for Vert.x? Is there possible to render some kind of web template using Vert.x? ইয়া অফ কোর্স, আই মিন কেন না। আচ্ছা, ফার্স্ট অফ অল Vert.x যে আমি যেটা বললাম যে অনেকগুলো লাইব্রেরির সাথে এর মানে কিন্তু এই না যে Vert.x ইউজ করলে আপনি কিছু ইউজ করতে পারবেন না। মানে অ্যাকচুয়ালি জাভা তো ইকোসিস্টেমের একটা মেইন সুবিধা হচ্ছে এখানে অনেক কিছু লাইব্রেরি আছে, রাইট? সো আপনারা সাপোজ ফার্স্ট অফ অল এই Vert.x দিয়ে দেখবেন, Vert.x দিয়ে যদি জাস্ট ওদের এক্সাম্পলটা নামানো, এখানে যে ফ্রি মার্কার যে টেমপ্লেট আছে সেটা নিয়ে কাজ করে। সো আপনি Vert.x দিয়ে যে কোনো ট্যাগ লিভ বা এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই আসলে। কারণ এগেইন আপনার একটা অলরেডি এক্সিস্টিং জিনিস ডেভেলপ করা আছে, আপনি সেটাকে কল দিচ্ছেন, কোড সেটা এক্সিকিউশন হচ্ছে, কাজ হচ্ছে। সো Vert.x এ ইট ইজ নাথিং ডিফারেন্ট। দ্য থিং ইজ যে আপনার যদি সার্টেন কাজের, যেটা ওই যে আমি যেটা বললাম যে সিপিইউ বাউন্ড টাস্ক, আইও বাউন্ড টাস্ক, আপনার যদি সার্টেন কাজটা ভারী হয় তখন আপনাকে কিভাবে করতে হবে? হ্যাঁ, আপনার কাছে ধরুন রিকোয়েস্ট আসলো, দেন আপনি একটা ট্যাগ লিভ দিয়ে আপনি জেনারেট করতেছেন আপনি একটা রেসপন্স, এইচটিএমএল রেসপন্স। হ্যাঁ, এটা একটু ধরে নিয়ে ভারী কাজ, হ্যাঁ, এটা মেমোরিতে জায়গা নিচ্ছে, এটা করতে টাইম লাগতেছে। আপনি যদি এখন এটা ইভেন্ট লুপে করেন তাহলে আপনার ইভেন্ট লুপটা ব্লক হয়ে যাবে, আপনার অন্য রিকোয়েস্টগুলো সাফার করবে। তাহলে কি করতে হবে? আচ্ছা, এটা এই জন্যই বললাম যে এই সেশনের মেইন ইয়ে হচ্ছে কনসেপ্ট দেওয়া, ইয়া না, নইলে আমি আরো নিয়ে কথা বলতাম। এখানে আপনি চাইলে একটা ওয়ার্কার থ্রেড তৈরি করতে পারেন, আপনার ওয়ার্কার থ্রেড লাগবে আসলে এই টাইপের কাজের জন্য। আপনি তখন করবেন কি, একটা ওয়ার্কার থ্রেড এই কাজটা চালা দিবেন। সো আপনি ইভেন্ট লুপটা ব্লক করতেছেন না, এই জিনিসটা একটা আরেকটা থ্রেডে রান করতেছে এবং কাজ শেষে এই জিনিসটা হয়ে যাচ্ছে। সো Vert.x দিয়ে বলতে পারেন আপনি জাভা যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারেন। আপনি আপনার এক্সিস্টিং ইভেন নরমাল জেডিবিসি লাইব্রেরি ইউজ করতে পারেন যেটা ব্লকিং এপিআই ইউজ করে। Vert.x কিন্তু আপনাকে আটকাচ্ছে না। বিষয়টা হচ্ছে আপনি Vert.x এর যে সুবিধাটা সেটা আপনি ইউজ করতে পারছেন না। Vert.x এর মেইন কনসেপ্টে যে আমি যেটা বললাম যে আপনার খুবই অল্প পরিমাণ থ্রেড দিয়ে আপনি হিউজ পরিমাণ রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারতেছেন, কিন্তু আপনি যদি এই ওয়েতে প্রোগ্রামিং না করেন তাহলে আপনি পারতেছেন না, দ্যাটস অল। কিন্তু আপনার তো কাজ হবেই, কারেন্টলি স্প্রিং বা মানে সব জায়গায় তো কাজ হচ্ছে, দ্যাটস দ্য থিং আর কি। সো আপনি যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। সো এটাই আর কি। একটা কমেন্ট এসেছে যে we use Vert.x for high traffic backend for front end development, which is interesting. That's good to know. There's another similar question about why would prefer it against web flags. Like we said, we don't have comparison. আপনি এটা কাটাকাটি করলে হয়তো পেয়ে যাবেন। It's just another tool. Spring again, আমি কিন্তু অনেক নতুন Vert.x না। হ্যাঁ, Vert.x সেই 2012 থেকে স্টার্ট হয়েছে, আর স্প্রিং 2017 তে ইয়েতে। তো এটাই আর কি। মানে আর যারা স্প্রিং এ কাজ করেন আমি মনে করি তারা ওয়েব ফ্ল্যাক্সে কাজ শুরু করেন, দেখেন রিঅ্যাক্টিভ ডেভেলপমেন্টের সাথে যান, এটাই বেটার। আমি নিজেও আর কি ইয়া খুবই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন এটা। সেটা হচ্ছে যে জাভা ছাড়া যারা অন্য টেকনোলজিতে এই মুহূর্তে কাজ করছেন তারা কি জাভাতে শিফট করা উচিত কিনা? গতকালকের মাসুম ভাই বা মানে ওভারঅল ওই টক গুলো দেখতে পারেন, তাহলে আমার মনে হয় আরো জানা যাবে। অথবা আমরা এটাকে পরবর্তীতে আমাদের ডিসকাশন প্যানেলের সাথে ইয়ে করতে পারি, কারণ আমাদের অ্যাকচুয়ালি সময় খুব বেশি নেই, রাইট? আরেকটা হচ্ছে যে জাভাতে শিফট করার কিছু বিষয় আছে। ইটস নট এ গ্রিন ফিল্ড, আই মিন আপনাকে অনেক কিছু শিখতে হবে কুইকলি। আপনি হচ্ছে রাইট মানে অন্য ল্যাঙ্গুয়েজ যেরকম খুব অল্প সময়ে আপনি শিখে প্রোডাক্টিভ হতে পারেন, জাভাতে ব্যাপারটা অতটা সহজ না। আপনাকে একটু ধৈর্য ধরে অনেক কিছু শিখতে হবে। সো এর প্রোজ এন্ড কনস আছে। আমাদের জাগবিডিতে একটা ফাইল আছে, একটা ফেক এর ভিতরে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আপনি একটু সার্চ করে দেখতে পারেন যে আপনি যদি জাভাতে মুভ করতে চান তাহলে আপনার কি কি জিনিস কনসিডার করতে হবে, আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন। সো let me quickly go over with few other questions quickly. যেমন আইমান শশী বলছে যে বাগ এবং ইরার্স গুলো খুঁজে পাওয়া খুব চ্যালেঞ্জিং। ইটস ট্রু। এইজন্যই তো আমি বললাম যে রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং এর চ্যালেঞ্জ আছে আর কি, যে কথাটা বললো শশী, এই কথাটা ট্রু। যে এইজন্যই আমি বললাম যে একটু এক্সপেরিয়েন্স না হলে দেখা যাবে কি এই টাইপের ইয়েতে গেলে কোনো বাগ বা ইয়ে হলে রিজনটা ধরাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো ইয়া, অফকোর্স চ্যালেঞ্জ আছে, এটা ইজি না, ইট ইজ নট ইজি। Synchronous programming is very easy. Asynchronous programming is not easy. এটা হচ্ছে মেইন কথা। রাইট, অ্যাসিনক্রোনাস একটু ঝামেলা থাকবে, বাট ইয়েস মানে আই মিন অসুবিধা, আই মিন আমরা যদি সিঙ্গেল থ্রেডে সবকিছু করতে পারতাম, মানে একটা থ্রেড দিয়ে সবকিছু করতে পারতাম, দ্য বেস্ট, এখানে তো কোনো প্রবলেম হতো না, তাই না? যখনই আমরা হচ্ছে মাল্টিপল থ্রেড নিয়ে হ্যান্ডেল করতে চাই তখন কিছু বেনিফিটস পাই, ডেফিনেটলি পাই, বাট এগেইন ইটস কামস উইথ সাম ব্যাগেজ আর কি।
সো মানে কোনো জায়গায় আসলে গ্রিন ফিল্ড নাই আর কি, তাই না? কিছু জিনিসপত্র থাকবে। ইটস দ্যাটস হাউ দ্য লাইফ ওয়ার্কস। ওকে, রাইট। আর Already 11 Bozdur, next yeah. So I think. yeah, we're going to go ahead with the next one. Next, just quickly একটা দুটো নিয়ে নিই, সেটা হচ্ছে যে EH, I'm not sure what is full name. He said, great presentation, I like it. There are three main reasons to use Vert.x: simple to use, concurrency and scalability, non-blocking, event-driven, runtime, and polyglot. Definitely, Yeah, these are definitely. some of the good topics. ওকে, সো আই এম শিওর যে হচ্ছে আপনাদের আরো অনেক কোশ্চেন আছে, কিন্তু যেহেতু সময় আমাদের একদমই নাই, আপনারা যেটা করতে পারেন এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের রেখে যেতে পারেন আমাদের ইয়েতে। ভাইয়া ডেফিনেটলি উইল আনসার দেম অন হিজ ওন টাইম। হ্যাঁ, আমাদের একটা ডিসকাশন প্যানেল আছে, রাইট? আজকে ওভারঅল আজকে ডিসকাশন প্যানেল আছে, সেখানে আমরা করতে পারি। আর হচ্ছে যে আমরা জাগবিডিতে ওইগুলো নিয়ে আলোচনা করতে পারি, কিংবা জাগবিডিতে আপনারা একটু প্রশ্নগুলো রেখে যেতে পারেন। ওকে, so that's all. Arnav bhai, it was a wonderful session. I'm sure যে আমরা অনেক প্রশ্ন পেয়েছি, আমি সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে, and এটা একটা ভালো প্রেজেন্টেশন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।